এখন 0 আর 1 কেন ইম্পর্টেন্ট? এখন 0 আর 1 কে রিপ্রেজেন্ট করে যে মাহি যে বললো ট্রু আর ফলস বা অন আর অফ, এই স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন অ্যান্ড গেটস এর কাহিনী হচ্ছে যে দুটো ইনপুট নিয়ে দুটাই যদি 1 হয় তাহলে 1 আউটপুট দিবে, আদারওয়াইজ 0 আউটপুট দিবে। বাবা, বাকিগুলো ট্র্যাশ হয়ে যাবে, ওইগুলো চলে যাবে। সো এখানেই মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি, যে আমরা কিভাবে স্টোর করব এই জিনিস জানি না। লসগুলো স্টোর করতে পারতেছি না। রাইট। মাল্টিপল কোর থাকলে তাদের ইন্ডিভিজুয়াল কম্পিউটেশন যে করবি তাদের মাঝের একটা সিঙ্ক থাকতে হয়। তুই যে প্যারালাল কম্পিউটিং করবি, প্যারালাল কম্পিউটিং না করলে আসলে মাল্টিপল কোর হয়ে লাভ নাই। তুই যদি একটা কম্পিউটিং স্প্লিট করে দিয়ে সবাইকে দিয়ে করাইতে পারিস শেষ পর্যন্ত, তাইলে ওইটা ফাস্ট হবে। আমি ধরলাম যে দুইটা সংখ্যা তুই 8 বিট একটা সিস্টেমে রাখছিস, তো একটা 8 বিট সিস্টেমে একটা সংখ্যা আছে, একটা 8 বিট সিস্টেমে আরেকটা সংখ্যা আছে। তো ওদের মাঝে যদি ধর লেটস সে যোগ করতে হয়, এদের মাঝে কিছু একটা অপারেশন চালাইতে হবে। সো ট্রানজিস্টর দিয়ে করলে ট্রানজিস্টর ইন্ডিভিজুয়াল একটা ট্রানজিস্টর শুধু একটা বিটের ক্যালকুলেশন করতে পারে, একটা 0 আর 1 এর। সো 8 বিটের জন্য আমার 8টা ট্রানজিস্টর লাগবে। Welcome everyone to the 20th episode of Brainwave Podcast. কি হলো? Podcast. আচ্ছা, যাই হোক। Podcast. হ্যাঁ, কি অবস্থা বলো? মাহি মাঝখানে আবার আটকা গেল কিসের জন্য? ওই আটকে গেছে। আজকে আমরা ব্যাটম্যানের গেঞ্জি, সুপারম্যানের গেঞ্জি আর উদ্বাসের গেঞ্জি পরে চলে আসছি। হ্যাঁ বেটা, উদ্বাসের গেঞ্জি কেন? উদ্বাস তো ভালো গেঞ্জি দেয় নাকি? আচ্ছা, তোটা কি আমরা দেখতে পাই না, সো উই ক্যান অ্যাজিউম ইটস উদ্বাস। Whatever Why pleases উদ্বাস? your fantasies. যাই হোক, উদ্বাস আমাদেরকে টাকা দেয় নাই এটা প্রমোট করার জন্য, আমরা এত ফেমাস হই নাই। মেবি ওয়ান ডে, হু নোস। না, যাই হোক, কি অবস্থা তোমাদের বলো? কি আর অবস্থা? কি যে অবস্থা রে ভাই। আজকে আমরা মানে একটা মোটামুটি বড় দিন, মানে আমাদের এপিসোড গুলো অনেক দিন পর আসে, প্রতিদিন আমরা কামব্যাক দিই। এটা অনেকদিন পরে আবার বড় একটা কামব্যাক দিছি আমরা। থিংক ইট অ্যাজ, মানে খারাপ ভাবে দেখবি না, খারাপ ভাবে দেখার এটা কিছুই নেই অ্যাকচুয়ালি। এটা কামব্যাক হইতেই থাকবে জীবনে। তো এতদিন পরে যেহেতু তোমরা আমার সামনে আসলা, এর মাঝে আমার তো কখনো দেখাই হয় নাই তোমাদের সাথে, তাই তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কি অবস্থা, তোমরা কেমন আছো, বাইচা আছো, ঠিকঠাক আছো? তোমরা মিয়া সেদিন তো আমারে ডেট পাইরা তোমরা গেলা 12 নম্বরে খাইতে, আমারে ডাকতো, বাট আমি আসি রে। কিছু করার নাই, তুমি আসো না, তুমি দ্যাটস অন ইউ, দ্যাটস বিজি নট হয়ে অন গেছো। আস। যাই হোক, এটা তো কালকের কথা। ওই কাল, এটা গতকালকের কথা। ও আচ্ছা, হ্যাঁ কালকেই তো। হ্যাঁ বাবা, কি অবস্থা? আচ্ছা, এতদিন পরে যেহেতু আসলাম, মানে আমরা মানে একটু ভাবলাম একটা মোটামুটি একটু কমপ্লিকেটেড একটা টপিক নিয়ে আসি। তো আজকের টপিকটা মোটামুটি একটু কমপ্লিকেটেড, যদিও মাহি আমাদের এটা নিয়ে ভিডিও করতে না করছিল, কালকে রাতে আমাকে না করছিল যে এটা নিয়ে মানে এটার রিলেটেড একটা টপিকে মাহি একটা পেপার লিখবে। তো আরে মাহির সিক্রেট বের হয়ে যাবে। বেটা, আমি বেসিক্যালি এই জিনিসটা কেন করতে চাই না, কারণ এটা খুবই মানে একটা টাফ টপিক। আর হচ্ছে আমি চাইতেছিলাম না হচ্ছে এমন কিছু একটা বইলা দিতে যেটা দিয়ে আমি পরে রিগ্রেট করব, যে লাইক মিস ইনফরমেশন ছড়ায় দিতে। রিগ্রেট ওয়ার্ডটা মাহি ইউজ করে নাই, মাহি অন্য একটা ওয়ার্ড ইউজ করছে, ওটা বলবো না। সো এই জন্য আর কি আমি চাইতেছিলাম না। বাট হ্যাঁ, আমরা কজ আমাদের এখানে যারা আছে তারা হয়তো এই যে অনেক কিছু, যদি আমি ফিজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলি, যে এই জিনিসগুলো হয়তো বা নাও বুঝতে পারে, যে রিগোরাস ম্যাথ রিলেটেড যে যদি এক্সপ্লেইন করি তাহলে হয়তো না। আজকের জন্য আমাদের টপিকটা হবে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স ফর ডামিস। সোজা কথা, স্যার কোয়ান্টাম মেকানিক্স না, কোয়ান্টাম কম্পিউটিং ফর ডামিস, কম্পিউটারস ফর ডামিস। যে তুমি তো এই যে মাইকেল স্কট যেভাবে বলছে যে আমি একটা 5 বছরের বাবু, এখন আমাকে তোমার বুঝাইতে হবে একটা সারপ্লাস কি, সারপ্লাসের জায়গায় আমরা বোঝাবো কোয়ান্টাম কম্পিউটিং কি। রাইট, সো মোর লাইক দ্যাট। তুমি একটা 5 বছরের বাচ্চা, তোমাকে আমরা বুঝানোর দায়িত্ব আমাদের। এক্সেপ্ট আমরা বাচ্চা, মাহিরে কি বুঝাবো? হ্যাঁ, আজকে আমিও পারি না রে ভাই, আজিব তো, আমি এই জিনিস পারি না, আমি কিছুই জানি না এই জিনিস। আচ্ছা, যতটুকু আমরা জানি আজকে জাস্ট মানে কথা বলবো হলো ধরতে একবারে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে, নট লাইক দ্য কোয়ান্টাম স্টাফস, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম blank, just quantum computers. So we're not the best explainers, but we will try to explain it from
an amateur's perspective because আমরাও basically amateur. So what we do Right. understand, we'll try to give you an imagination বা an idea of it. আর যে এখন মেইন actually কথা হচ্ছে যে মানে এআই যেভাবে ডেভেলপ হচ্ছে, সো মানে কোয়ান্টাম কম্পিউটারেরও সেম ভাবে একটা ডেভেলপ করা একটা হিউজ মানে এখন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। যে এখন বেসিক কম্পিউটারে আমরা যে বেসিক কম্পিউটার চালাই, এটা হচ্ছে দেখা গেছে কোয়ান্টাম কম্পিউটিং তো অনেক ফাস্ট ক্যালকুলেট করতে পারে, যেটা একটা ওই নর্মাল কম্পিউটারের চেয়েও অনেক ফাস্ট হয়, যেটা নর্মাল কম্পিউটার করতে Right, দেখা so- বছরের পর বছর লেগে যায়। প্রবলেমটা কি, এই জিনিসটা এখনো খুবই লোকি আছে, যে এই জিনিসটা এখনো এটাতে অনেক মানে রিসার্চ ফিল্ড মাত্র শুরু হয়েছে এটাতে। কেউ তেমন লাইক বাংলাদেশে আমি মানে এত কম যারা হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশনে কাজ করতেছে এমন মানুষ খুবই কম দেখছি। এর মধ্যে আমি মানে 2-3 জনকে দেখছি আমি এটা নিয়ে কাজ করতেছে বা রিসার্চ করছে and কাজ পেপার লিখতেছে। বাট এইটা অলসো বাংলাদেশে এমন কোর্সও নাই যে কোয়ান্টাম ইনফরমেশন বুঝা, মানে কোর্স নাই বাংলাদেশে। আমি undergrad দেখছি level এ। আন্ডারগ্রেড লেভেলে কোনো কোর্স নাই কোয়ান্টাম ইনফরমেশনের। এইটা হচ্ছে শুধুমাত্র যারা না যারা হচ্ছে প্রাইভেটলি কেউ শিখাইতে চাইলে দেন তুমি হচ্ছে এমন প্রফেসর পাওয়া যারা শিখাইতে পারবে, বাট তেমন অবভিয়াসলি Academically সো পাবো ফর না। এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল বুয়েটের এক সাবিকদের বুয়েটের এক ভাই, সে হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের ভার্সিটিতে ইয়ে হয়েছে, কি বলে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি হয় নাই, টিচার অ্যাসিস্ট্যান্ট হয়েছে। সে হচ্ছে কোথা ট্রিপলির ছিল। সো উনি হচ্ছে ওনার ট্র্যাক চেঞ্জ করতে চাইছে আফটার গ্রাজুয়েশন। তো উনি কি নাম? হচ্ছে নাম তো ভুলে গেলাম ওনার। স্টার্ট করে আচ্ছা হ্যাঁ জানাই দিব। সো ওই ভাই হচ্ছে ইয়ে নিয়ে কাজ করছে লাস্টের 1 বছর, গ্রাজুয়েশনের আগের 1 বছর থেকে মেবি কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে কাজ করছে এন্ড মানে অনেক একটা সাকসেসফুল পেপার রাইট করছে। সো এরকম মানে অনেক কম মানুষ আছে যারা হচ্ছে এই জিনিস নিয়ে জানে। অলসো আরেকটা জিনিস যা বলতে চাইছিলাম যে কোনো কোর্স নাই, এটা শিখবা কিভাবে? খালি আমি ব্র্যাকে দেখছি যে হচ্ছে একটা স্যার, সে হচ্ছে ইম্পেরিয়াল কলেজ থেকে পড়ে আসছে, সে আইসা হচ্ছে সে কোয়ান্টাম ইনফরমেশনের কোর্স, কোয়ান্টাম কম্পিটিশনের কোর্স রান করছে 2টা। সো MNS এর? ইয়া না এমএনএস না সিএসসি র এটা। আচ্ছা সো That's মানুষ interesting. কম, রাইট, মানুষ খুব কম জানেও না হুম। মানুষজন এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয় বাইরে এখন আছে। দেখা গেছে এটা কম, দেখা যাবে 10 to 20 ইয়ার্স পর এটা একটা খুব না vast গিভেন Right. দ্যাট এই ফিল্ডে অনেক পোটেনশিয়াল আছে এন্ড সবচেয়ে বড় কথা এই ফিল্ডে টাকা আছে যদি তুই এটা ক্র্যাক করতে পারোস। তো যে ফিল্ডে টাকা Definitely. আছে ওখানে অবশ্যই তুমি হচ্ছে গিয়ে মানুষজন যাবেই। ইভেন্চুয়ালি পাবা। এখন মানে একবার এখন যদি মানে ফিউচার টপিক বাদ দেওয়া যদি ধরি, হোয়াট ইজ কোয়ান্টাম কম্পিউটার্স, তো কিভাবে শুরু করব? মানে ফার্স্ট অফ অল আমাদের বেসিক কম্পিউটার্স এন্ড কোয়ান্টাম কম্পিউটার্সের মধ্যে একটা মানে ডিফারেন্সিয়েট করতে হবে যে মানে আমার কেন কোয়ান্টামটা লাগবে, কেন আমার বেসিকটা হচ্ছে না। তো বেসিক কম্পিউটারও তো মানে বেশি ওই কি বলে বেশি বছর হয়ে গেছে তা তো না, ওটাও কিন্তু মানে 50 না আরো কম 30 to 40 ইয়ার এমনকি 10,000 টাকা 10,000 টাকা। আমি Nice. আমার স্ট্রিম হচ্ছে নাইস। আমার আচ্ছা রেকর্ড হচ্ছে। হ্যাঁ হোক। তো যেটা বলতেছিলাম, নর্মাল কম্পিউটারসও কিন্তু অনেক পুরানো হয়ে গেছে তা কিন্তু না, এটা কিন্তু মাত্র 30 to 40 ইয়ার ধরেই ডেভেলপ হচ্ছে। And এখনো তো দেখা যায় যে প্রতি বছরই এক একটা করে নতুন করে ইয়া পাচ্ছি আমরা, জিপিইউ বল সিপিইউ বল সবই পাচ্ছি। ইটস নট লাইক যে হচ্ছে এটা মানে আমরা কম্পিউটারের জিনিসটা হচ্ছে কম্পিটিশন জিনিসটা হচ্ছে মানে মডার্ন কম্পিউটার দেখতে পারতেছি 30-40 বছর ধরে, বাট লাইক লজিক জিনিসটা ডেভেলপ হয়েছে কিন্তু সে 1800 থেকে। কম্পিউটারের লজিক জিনিসটা কিন্তু অনেক আগে থেকে ডেভেলপ করা হয়েছে। আমাদের একটা আইসিটি বইয়ে একটা জিনিস ছিল মনে আছে, দ্য ফার্স্ট প্রোগ্রামার এভার Ada Lovelace। রাইট। সো এটা ও কিন্তু ওই ফার্স্ট লজিক মানে কেসটা ও তুলে ধরছিল, ওকে ধরা হয় দ্য ফার্স্ট মানে হু ইনভেন্টেড দ্য কম্পিউটার প্রোগ্রামার, সরি হু ইনভেন্টেড প্রোগ্রামার। দেয়ার ইজ এ কোর্স ইন ম্যাথমেটিক্স যেটার নাম লজিক। তো এখানে হচ্ছে অনেক এই লজিক্যাল জিনিসপাতি নিয়ে বুঝায়। সো ফর এক্সাম্পল একটা জিনিস আছে, লেটস সে আমরা স্টেটমেন্ট, মানে স্টেটমেন্ট জিনিসটা কি? নরমাল একটা কিছু, মানে আমি বললাম একটা কথা, লাইক দিস ইজ অলসো স্টেটমেন্ট। বাট লজিক দিয়ে যখন তুমি চিন্তা করবা, স্টেটমেন্ট ইজ সামথিং যেটা ইদার ট্রু হবে, যেটা ইদার ট্রু অর ফলস, রাইট?
সো মানে এত নরমাল জিনিস লজিকের দিক দিয়ে হচ্ছে এইসব এক্সপ্লেন করে এই আর কি হ্যাঁ, ইয়া তো ইমন তো কন্টিনিউ করো এরকম অ্যাডা লাভলেসের সময় ওই মানে ফার্স্ট তো ওই বিট ওয়াইজ ক্যালকুলেশন এই হিসাবটা প্রথম আসে ওই সময় ওই এরাতেই, যে বিট ওয়াইজ ক্যালকুলেশন হলো 0 আর 1। এখন 0 আর 1 কেন ইম্পর্টেন্ট? এখন 0 আর 1 কে রিপ্রেজেন্ট করে, যে মাহি যে বললো ট্রু আর ফলস বা অন আর অফ, এই স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন আমরা আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে কম্পিউটার 0 আর 1 বুঝে, 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না। বাট এখন যদি আমরা কম্পিউটার চালাই এরকম কিন্তু 0 1 এর কিছুই নাই। এখন কিন্তু আমাদের মানে সামনে আমরা যেই ইয়াতে দেখতেছি, এই মানে স্ক্রিনে দেখতেছি, মনিটর স্ক্রিনে দেখতেছি, ফোনের স্ক্রিনে দেখতেছি, এখানে যে প্রত্যেকটা মানে ইয়া কি বলে মিলি স্কেলে যে ইয়াগুলো আছে, এলসিডি গুলো ইয়াগুলো আছে, লাইট গুলো আছে, যেটা ব্রাইট আপ করার জন্য আমরা দেখতে পাচ্ছি, ওগুলো কিন্তু বেসিক্যালি 0 আর 1 দিয়ে 1 অপারেশনে চলতেছে। এখন কথা হচ্ছে এইটা এত মানে কমপ্লেক্স একটা অ্যানালাইসিস করতে পারতেছে আমাদের এই ডিভাইসগুলা, যে মানে এটা এখন একটা মানে টেকেন ফর গ্রান্টেড একটা জিনিস হয়ে গেছে। বাট এটার একটা মানে এটা কিভাবে কাজ করে, এটা একটা হিউজ একটা কি বলে মানে স্টাডি ধরতে গেলে আমাদের এই যেমন ইঞ্জিনিয়ারিং লাইনে এটা খুব মানে ফার্স্টলি এটা মানে বেসিক একবার স্ক্র্যাচ থেকে পড়ানো হয়। এখন 0 আর 1, 0 আর 1 এর ক্যালকুলেশন মানে কি বলবো, দ্য মডার্ন সিভিলাইজেশন সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? জাস্ট 0 আর 1 কেন? এখন কথা হচ্ছে যে 0 আর 1 যদি তুই মানে অ্যাডিশন সাবট্রাকশন বাদে মাল্টিপ্লাই করতে পারিস, এই তিনটা অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লাই, তুই যে কোনো কাজ করতে পারবি। অ্যাডিশন সাবট্রাকশন করতে পারলে তুই মাল্টিপ্লাই করতে পারবি, আর মাল্টিপ্লাই করতে পারলে তুই যে কোনো কমপ্লেক্স অ্যানালাইসিস করতে পারবি। এখন এই কেন মাল্টিপ্লাই ইম্পর্টেন্ট এটা নিয়ে এখন মানে এটাই এই আমাদের এই টপিকে পড়ে না, কিন্তু ধরলাম যে অনেক ইম্পর্টেন্ট, এটার কারণে আমি অনেক কিছু করতে পারতেছি। এখন এগুলোর কারণে ওই 0 আর 1 আমার কন্ট্রোল করার জন্য আমার মানে লজিক গেটস লাগে। এখন লজিক গেটস দিয়ে বেসিক্যালি এক একটা কম্পিউটার হয়। এখন লজিক গেটস তো আমরা বেসিক লজিক গেটস তো চিনি, যে এই যে বেসিক লজিক গেটস তো আমরা চিনি। তো এখন লজিক গেটসে আমরা যদি এখানে দেখি এই যে অ্যান্ড গেট যদি দেখি, এখন অ্যান্ড গেটসের কাহিনী হচ্ছে যে দুটো ইনপুট নেবে, দুটো ইনপুট নিয়ে যে কোনো এক মানে দুটাই যদি 1 হয় তাহলে 1 আউটপুট দেবে, আর এক আদারওয়াইজ 0 আউটপুট দেবে। তো এরকম অনেকগুলো গেট আছে, ন্যান্ড গেট, অর গেট, নর গেট, তারপর বাফার গেট, তারপর নট গেট, এক্স নর, এক্সর, অনেক গেট আছে, এক একটা অপারেশন পূরণ করে। এখন কথা হচ্ছে এই এক একটা মানে এই গেট দিয়ে এক একটা ট্রানজিস্টর বানানো হয়। ধর 2-3টা গেট দিয়ে এক একটা ট্রানজিস্টর বানানো হয়। এখন হোয়াট ইজ এ ট্রানজিস্টর? ট্রানজিস্টর ইজ দ্য মোস্ট কি বলবো মানে মোস্ট ইম্পর্টেন্ট মানে ইনোভেশন অফ হিউম্যানস, পুরো মানে হিউম্যান ইলেকট্রনিক্স এর ওয়ার্ল্ডে হচ্ছে গিয়ে সবচেয়ে ইলেকট্রনিক্স না ওভারঅল সব আমি বলবো। হ্যাঁ ইলেকট্রনিক্স এর মানে ইউজ কেস যেহেতু অনেক ওয়াইড স্প্রেড, এই কারণে হচ্ছে গিয়ে ওভারঅল চিন্তা করা যায় যে হ্যাঁ ট্রানজিস্টরের ইনভেনশন অনেক ইম্পর্টেন্ট। ট্রানজিস্টর কোর্স কিন্তু আমরা কেউ দেখতে পারি না, বাট ট্রানজিস্টরের ইম্পর্টেন্সটা অনেক। রাইট। এখন এই ট্রানজিস্টর ধরলাম এই 3টা অ্যান্ড গেট দিয়ে একটা ট্রানজিস্টর বানানো পসিবল। ট্রানজিস্টরে আবার কাহিনী আছে, যে মানে হোয়াট ইজ এ ট্রানজিস্টর ফার্স্টে বলি। এখন মনে কর এই দাঁড়া ওয়েট একটা আমারও বলো ভাই, আমি জানি না ট্রানজিস্টর কি জিনিস। ওইভাবে লাফিং ইন পিওর ফিজিক্স। না ভাই, আমি ইঞ্জিনিয়ারিং মানুষের জিনিসপাতি আবার বুঝি না, ছোট মানুষ। ভাই ইউ আচ্ছা। জাস্ট নো একটা- দ্যাট যে ইউ ডোন্ট ওয়ান্না গেট ইনটু দ্যাট কোর্স। but if you do it's a মানে very interesting topic. এখন দেখ ট্রানজিস্টর হচ্ছে মনে কর এই যে আমি অন্য কালি দিয়ে বুঝাই, তো এই যে তোর এখন এই যে এই লাইনটার ভিতরে কারেন্ট পাস লাগবে। এখন এই লাইনটা যে এই লাইনটার ভিতরে কারেন্ট পাস লাগবে, যে এই লাইনটার ভিতরে কারেন্ট পাস লাগবে, যেটা এই দিক দিয়ে আউটপুট দেবে। তো এখন তুই আউটপুটটা কন্ট্রোল করতে পারবি কি পারবি না এটা ডিপেন্ড করবে তোর এই লাইনটার উপর। এখন এইটাকে ধরলাম বেস, এটা বেস এমিটার কালেক্টর। তো এখন বেস দিয়ে যদি তুই মানে বেসে যদি তুই বেসটা হচ্ছে বেসিক্যালি একটা সুইচ, তুই যখন তোর বাসার লাইনে ওই যে সুইচ দিস লাইট অন হয়, সুইচ অফ করিস ওই লাইট অফ হয়, তো এইটাই বেসিক্যালি এই সুইচটা চাপলে এই লাইনে
মানে ইনপুটটা যাবে নাকি যাবে না, এটা ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে বেসিক একটা ট্রানজিস্টরের মানে একবারে বেসিক কনসেপ্ট। যে ট্রানজিস্টর হচ্ছে বেসিক্যালি একটা সুইচ, মানে একটা মানে সিস্টেম যেখানে একটা সুইচ আছে, যে সুইচটা চাপলে ওই লাইনে কারেন্ট যাবে আর যাবে না। কারেন্ট যাওয়া মানে 1, কারেন্ট না যাওয়া মানে 0। তো এখানে 0 আর 1 মানে একটা ফুল ইয়া পাচ্ছিস, ওই কি বলে মানে বিট ওয়াইজ ক্যালকুলেশন পাচ্ছিস। তো এই এখন কথা হচ্ছে এই ট্রানজিস্টর আমরা আমাদের পড়ানো হয় ট্রিপল এ লাইনে এটা দিয়ে, দিস ইজ আ ট্রানজিস্টর। যদি ফোকাস হচ্ছে না, দিস ইজ আ ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টর নিয়ে কেন কথা তুলছি, এখন এটার কাহিনী হচ্ছে ট্রানজিস্টর দিনে দিনে মানে জাস্ট কয়েক বছরের স্প্যানে, 20 বছরের স্প্যান অনেক ছোট হয়েছে। যখন দেখা যায় ট্রানজিস্টরের কাজ মাত্র এটাও অনেক কি বলে ছোট, এর আগে অনেক বড় বড় ট্রানজিস্টর এর আগে এই যে একদম শুরুর দিকে মনে আছে কিছু বইয়ে ছবি ছিল যে ভ্যাকুয়াম ট্রানজিস্টর, সরি ভ্যাকুয়াম ডায়োড, ভ্যাকুয়াম ডায়োড, ভ্যাকুয়াম। তো ওইগুলা আগে এই কাজটা করতো যে একটা তুই কোনো একটা পোর্টে কিছু একটা ভোল্টেজ দিলে ইট অ্যাক্টস অ্যাজ এ সুইচ। তো এই কাজটা আগে অনেক বড় বড় এরকম জারের মতন ডিভাইস ছিল। সো ওইটা ছোট হইতে হইতে আজকে এই ইমনের হাতেরটা একটু, বাট ইট ক্যান গেট আ লট স্মলার দ্যান দ্যাট। এইটা একটা এইটা হচ্ছে মানে এই ট্রানজিস্টরটা খুব বড়, এন্ড এটা ইউজলেস একটা ট্রানজিস্টর, মানে মানে নরমাল মানে কমপ্লেক্স ইয়া ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ, কমপ্লেক্স একটা এটার ধর তুই অ্যাপ্লায়েন্সে ইউজ করতেছিস তখন ঠিক আছে। সো বড় ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসাবে ঠিক আছে। তো এইটারই একটা আপডেট ফর্ম, এটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের আরেকটা ফর্ম হচ্ছে যে এইটা আইসির ভিতরে কিন্তু অনেক ট্রানজিস্টর থাকে। এইটা হচ্ছে 404 অর গেট, এখানে 4টা অর গেট আছে। এইটার সাইজ এটার চেয়ে একটু বড়। এগুলা নয় যে আইসিটি ল্যাবে আমাদের দেখাইতো কলেজে, হ্যাঁ হ্যাঁ অর গেটের ডেমনস্ট্রেশনে। তো এটা বড় হয়েছে, এর চেয়েও ছোট হচ্ছে এইটার। এর ভিতরে যে একটা ইয়ে আছে, 8 মেগা চিপ আছে, প্রসেসর যেটাকে বলে। আমাদের পিসি তো প্রসেসর আছে, প্রসেসরেও মানে প্রসেসরে ধরা হয় মিলিয়নস অফ বিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে। একটা প্রসেসর যদি এই সাইজের হয়, মানে পুরাটা যদি ধরি, এইখানের প্রসেসর তো ওইটা, বাট পুরাটা যদি একটা প্রসেসর ধরি, ওখানে মিলিয়নস অফ বিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে। তো আমাদের পিসির মধ্যে দেখা গেছে যে ট্রানজিস্টর আছে, এখানে অনেক ট্রানজিস্টর আছে, মিলিয়নস অফ বিলিয়নস অফ প্রসেসর আছে, যেগুলা একই সাথে মানে সাইমultaneously একটা খুব মানে বড় ক্যালকুলেশন মানে খুব তাড়াতাড়ি করে দিতে পারে। আমরা যে গেম খেলি, তারপরে যে আমরা ডিসকর্ড ইউজ করতেছি, পিসিতে ওই কি বলে বই পড়তেছি, ওয়েব ব্রাউজ করতেছি, যা যা বলি সব কিছু ওইরকম, ওগুলো কিন্তু একটা ক্যালকুলেশন বেসিক্যালি, ওটা কমপ্লিট করে দিতে পারছে খুব ইজিলি। এখন কথা হচ্ছে এটা একটা লিমিট আছে, এই ট্রানজিস্টরের একটা লিমিট আছে, অ্যান্ড লিমিটটা আমরা এখনো ধরি নাই, বাট আস্তে আস্তে ক্যাচ আপ করে ফেলতেছি। মানে লিমিটটা খুব মানে ধরা হয় 10 to 15 ইয়ার্সের মধ্যেই আমরা লিমিটটা এসে থেমে যাব। এটা হচ্ছে বেসিক্যালি ফিজিক্সের লিমিট, এই লিমিটটা আমরা পার করতে পারবো না। সো এখন ট্রানজিস্টর আছে হইলো, এক একটা ট্রানজিস্টর আছে হলো ন্যানো স্কেলে। টু বি এক্সাক্ট, এক একটা ট্রানজিস্টর এখন মানে 14 ন্যানোমিটার হয়। 14 ন্যানোমিটার। আমরা যে এইচআইভি ভাইরাস করছি, এইচআইভি ভাইরাসের রেডিয়াস হয় 120 ন্যানোমিটার, মানে তার চেয়েও ছোট, ভাইরাসের চেয়েও 8 টাইমস স্মলার। এখন ফোনেই তো এখন চিপ ইয়েগুলা প্রসেসরগুলা 4 ন্যানোমিটারের হয়, 5 ন্যানোমিটারের হয়। দে আর রিয়েলি স্মল। ওগুলা আর্কিটেকচার গুলা বলে দেওয়া থাকে যে হচ্ছে গিয়ে তোমার প্রসেসরের লাইক কত ন্যানোমিটারের ইয়াতে ডিজাইন করা আছে। সো ফোনের ইনফরমেশন গুলা বা ডিভাইসের ইনফরমেশন গুলো হাতলে পাওয়া যায়। দ্য পয়েন্ট ইজ ন্যানোমিটার হিসাব এখান থেকে আসে। দ্য পয়েন্ট ইজ কত কি বলে কত ছোট কত সূক্ষ্ম স্কেলে হচ্ছে গিয়ে এখনকার টেকনোলজি ডেভেলপ করছে যে তুমি প্রসেসর বানাতে পারতেছো। লেটস সে হচ্ছে আমি অত আচ্ছা আমি কি ধর একটা ফোনের ভিতরে এরকম 4 ন্যানোমিটারের চিপ ধর 4-5টা লাগায় ফেলাইতে পারবো না? এটা তো ইয়ে আছে, মনে কর তুই যে লাগাবি, এটা তো কুলিং সিস্টেম লাগবে, তারপর ওইটার যেই মাদারবোর্ডটা ওটার হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি লাগবে, ওটা তো পাওয়ার অ্যাবজর্ব করতেছে, ওটারও তো ক্যাপাবিলিটি লাগবে, সব কনসিডার করলে তো হবে না। আবার খরচটা তো আপস্কেল করবে। তুই যে একটা ফোন কিনিস, ফোনের কিন্তু 50% কস্টই জাস্ট ওই চিপটার উপর যায়। রাইট, পাওয়ারটা ইস্যু না। ওই যে তুমি বলতেছো যে একটা প্রসেসরের জায়গায় আমি মাল্টিপল প্রসেসর দিলে কি হবে, আসলে তখন হয় কি তোর মাল্টি কোর প্রসেসরের আইডিয়াটা তো আছে,
মাল্টি কোরে কিন্তু আলটিমেটলি ওইটাই ডুয়াল হইতেছে কোর যে যেটাকে বিভিন্ন বলে, মানে এখন তো হোয়াট ডুয়াল কোর এভার কোর, প্রসেসর থাকে ডুয়াল কোর ফোনে। তো আচ্ছা অনেক যাই হোক, পুরান যত ডুয়েল কোর কোর তো থাকুক, ডুয়াল হ্যাঁ কোর হোক, আচ্ছা 8 কোর হোক, কোয়াড 16 কোর। কোর, যাই হোক, রাইট তো মাল্টিপল কোর থাকলে তাদের ইন্ডিভিজুয়াল কম্পিউটেশন যে করবি তাদের মাঝের একটা সিঙ্ক থাকতে হয়। তুই যে প্যারালাল কম্পিউটিং করবি, প্যারালাল কম্পিউটিং না করলে আসলে মাল্টিপল কোর হয়ে লাভ নাই। তুই যদি একটা কম্পিউটিং স্প্লিট করে দিয়ে সবাইকে দিয়ে করাইতে পারিস শেষ রাইট পর্যন্ত, তাইলে ওইটা ফাস্ট হবে। এই যে না এইটাই হলে তুই এইটাই এইটাই এই জন্যই মানে আচ্ছা হ্যাঁ, ওটা পরে বলতেছি বল। না হলে তুই যদি একটা তোর কাছে একটা সিঙ্গেল ধর অনেকগুলা কোর আছে, তুই কম্পিটিশন ওই একটা কোর দিয়ে করাইতেছিস, বা তোর হুম। কাছে অনেকগুলা প্রসেসর আছে, তুই একটা প্রসেসর দিয়ে করাইতেছিস এট এ টাইম, এটা করে আসলে তুই টাইম ফাস্ট করতে পারবি না। সো প্রবলেম অফ মাল্টিপল সিপিইউস, হ্যাঁ, এটা যেটা মেইন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে তাদের মাঝের যে সিঙ্ক করাটা। সো এর মাঝে ইনফরমেশন তুই মানে তুই কতটা ফাস্ট হচ্ছে গিয়ে ইয়া করাইতে পারবি, ওই ট্রান্সমিট করাইতে পারবি, ওই জিনিসটা একটা বড় ড্রব্যাক। এন্ড ইভেন এনভিডিয়ার যে রিসেন্টলি নতুন যে ওই যে জিপিইউ জিপিইউ লঞ্চ হলো 40 সিরিজ না, এনভিডিয়ার আর&ডি একটা প্রজেক্ট ছিল না, ও ওই তোর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ ক্যালকুলেশনের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ ওই যে একটা কত বিশাল বিলিয়ন্স জিপিইউ অফ ট্রানজিস্টর সহ ওই যে যে ওই যে রিলিজ এনভিডিয়ার করলো। এনভিডিয়ার সিইওটা একটা ওভেনের ভিতর থেকে বাই করে। হ্যাঁ, তো ওইগুলাতে এইটাই একটা বড় ইয়া ছিল যে তোর ফিচার যে মাল্টিপল কোরের মাঝে ডেটা ট্রান্সমিশন খুবই ফাস্ট। তো এই ডেটা ট্রান্সমিশনটা মানে প্রত্যেকটা কোরকে সোজা কথা সিঙ্ক্রোনাইজেশনে আনাটা ইটস চ্যালেঞ্জিং। নাহলে তো তুমি রাইট 10-12টা কোর লাগায় দাও, সমস্যা নাই। তুমি মাদারবোর্ডের উপরে যতগুলা ইচ্ছা, আমি পাইকারি দামে যদি হচ্ছে গিয়ে ওই পেন্টিয়াম প্রসেসর কিনে আইনা ফার্স্ট 10-12টা লাগাই দিলাম। 10-12টা লাগাই দিলাম, হয়ে রাইট গেল তো। কিন্তু এটা ইটস ডিফিকাল্ট, ডাজন্ট ওয়ার্ক দ্যাট Right. ওয়ে। তো তো যেটা লসেরও একটা ব্যাপার আছে, যে তুই যে right. পাঠাবি ওটা তো লস হওয়ার একটা Plus মানে খুব হাই even- প্রবাবিলিটি আছে। ইভেন প্রসেসরদের মাঝে ফিজিক্যাল ডিসটেন্স, তোমার প্রসেসর থেকে র্যাম মাদারবোর্ডে কত মাঝের নয়েজ বাড়বে আর কি। তো এই ডিসটেন্সটাও একটা বড় ফ্যাক্টর। অ্যাপেলের প্রসেসর গুলা এত ভালো কাজ করে বিকজ ওর সিপিইউ জিপিইউ র্যাম তিনটা একই চিপের ভিতরে এক্সিস্টিং। সো ওদের মাঝের ডেটা Apple-এর- ট্রান্সমিশনে একদম অলমোস্ট লসলেস। এই Apple-এর- কারণে এত ছোট Apple-এর- একটা প্রসেসরের মধ্যে এত অ্যাপেলের ভালো performance অ্যাপেলের করে। এই কথাটা বলি যে অ্যাপেলের যে এম সিরিজের যেই মানে প্রসেসর গুলো আছে হুম। এগুলা কিন্তু ওই হ্যান্ডস ডাউন পিসি মানে উইন্ডোজ মানে কি বলে রাইজেন বল ইন্টেল বল ওগুলোর চেয়ে বেটার। কারণ এখানে ওদের কি বলবো সিপিইউ ইউনিট, তারপরে ওই জিপিইউ আবার হচ্ছে জিপিইউ আছে, তারপরে একটা কি তিনটে জানি একসাথে আছে। আছে। হ্যাঁ যাই হোক মাল্টিপল RAM, ইউনিট একসাথে CPU and আছে, GPU এই RAM, তিনটা CPU ইউনিট যে হচ্ছে একসাথে আছে এন্ড এইটা আছে জাস্ট ওই একটা স্মল মানে ওই ইন্টেল প্রসেসর বা রাইজেনের প্রসেসর সমান স্পেসে। এন্ড এইটা এরা প্রতিবার মানে M1 M2 M3 M4 এ প্রতিবার মানে 20 টাইমস 30 টাইমস ইভেন 60 টাইম পর্যন্ত জাম্প করে এক একটা। সো এই জন্য ওদের মানে পার্সেন্টেজ বুস্ট অনেক বেশি করে পায় প্রত্যেকটা ইয়াতে, হ্যাঁ, কিভাবে জানি আর করে আর কি। ওরা ওদের মানে আর্কিটেকচার ওইটার আর্কিটেকচার বিলটা খুব স্ট্রং হয় আর খুব এফিশিয়েন্ট, যেটা এখন ওরা প্যাটার্ন করা সো অন্য কেউ ইউজ করতে পারতেছে না। সো তোমাকে পুরা জিনিসটা যদি আমরা যে র্যাম দেখি, র্যামের বেশিরভাগ অংশই কিন্তু আসলে বলতে গেলে যে ইউজলেস। তোমার র্যামের সাথে র্যামের ভিতরের যে ওই চিপ বা হচ্ছে গিয়ে কন্ট্রোলার যেটা, ওই কন্ট্রোলারটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি কিছু স্টোরেজ সিস্টেম থাকে, ওই স্টোরেজের মাঝে হচ্ছে গিয়ে ডাটা ডিস্ট্রিবিউট করে দেয়। সো তোমার ওই কন্ট্রোলিংটা যদি পার্ট অফ সিপিইউ হয়ে যায়, তাহলে তুই জাস্ট স্টোরেজ ডিভাইসটা একসাথে একটা জায়গায় রেখে দিলে তুই হচ্ছে গিয়ে র্যামের অনেক সাইজ মানে ড্রাস্টিক্যালি কমায় আনতে পারবি। আর র্যামের এমনিতেও বেশিরভাগ সাইজই হচ্ছে জায়গাতেও থার্মালের free ইয়ার জন্য, মানে তোর হচ্ছে গিয়ে হিট সিঙ্কটা র্যামের বা হচ্ছে গিয়ে এই পিসিবিটা র্যামের আর এই- কানেক্টর গুলো। এই মানে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে স্পেসিক। যে তুই মনে কর এখন যে এই যে একটা ছোট প্রসেসরের কথা চিন্তা করি, এটা তো দেখলাম বিলিয়ন্স অফ ট্রানজিস্টরস আছে। তো এটার জন্য ফার্স্ট অফ অল তো কুলিং দিতে হবে, কারণ এটা যদি কুল না করতে পারিস ওটা বেসিক্যালি ইউজলেস। ওটা একটা ক্যালকুলেশন দিবি ফুট করে ফেটে যাবে, ফেটে আগুন বেরো শুরু হবে। তো এখন কথা হচ্ছে কুলিংটা খুব মেইন। এখন কুলিংটার জন্য দেখা যায় একটা সিপিইউ কুলার অনেক বড় বড় হয়। রাইট, PC এই জন্যই তো এখন হচ্ছে
মানে রুম টেম্পারেচারে হচ্ছে সুপার কন্ডাক্টর এগুলা হ্যাঁ, একটা create হাইপ করার জন্য তুলছিল যে মানুষ আমরা এর আগে ভিডিও রাইট করছিলাম একটা দিয়ে। এই কারণে Dragon. সুপার কন্ডাক্টর এগুলা যাই হোক সামনে আসবে, কোয়ান্টাম ইয়া কম্পিউটিং এর মধ্যে পড়বে। সো যাই হোক, ইটস তো ইম্পর্টেন্ট টু ম্যানেজ দ্য থার্মাল ফ্যাক্টরস আর কি। যে তো যেটা ছিল আমার যে এই কি বলে রেজিস্টার্স, এখন রেজিস্টার্সে এই এক ট্রানজিস্টরস। একটা এক ট্রানজিস্টার্স ট্রানজিস্টর ট্রানজিস্টার্স এক একটা সিপির ভিতরে এই মিলিয়ন্স অফ বিলিয়ন্স থাকে, তারা হিসাব করে। এখন কাহিনী হচ্ছে মনে করে একটা দুইটা ট্রানজিস্টর আছে বা একটা ট্রানজিস্টর আছে, সেটা 2 বিটের একটা হিসাব করতে পারে। এখন 2 বিট মানে দুইটা ডিজিট, তুই 0 আর 1 আর কিছু রাখতে পারবি না। তাহলে এর মধ্যে কয়টা কম্বিনেশন আছে বলতো? এন্ড যতগুলা ট্রানজিস্টর 2 টু দি তত। টু হ্যাঁ, 2 মানে 4, 4 হবে চারটা আছে। তো তুই মানে এই মানে চারটা 0 0 0 1 1 0 0 0, তো এই চারটা তুই ওই নর্মাল ট্রানজিস্টরে একটা একটা করে হিসাব করে আসা লাগতেছে। রাইট তখন তুই তিনটাটা চিন্তা কর, তিনটাটা তো আরো বেড়ে যায় 2 টু দি পাওয়ার 3, চারটাটা চিন্তা কর 2 টু দি পাওয়ার 4। তো এখন প্রত্যেকটাতে তোর মানে একটা ট্রানজিস্টর অলরেডি মানে বিজি হয়ে যাইতেছে ওইটাতে কাজ করতে। ও মানে একটা কাজ করার কারণে বাকিগুলো ধরতে পারতেছে না, যেটার জন্য তোর অনেকগুলো আরো ট্রানজিস্টর লাগতেছে, যেটা একটা খুব মানে মনোটোনাস প্রসেস হলেও এখনকার ওই কি বলে অ্যাডভান্স টেকনোলজির কারণে এটা হইতেছে। কিন্তু কথা হচ্ছে ন্যানো স্কেলে আমরা আসতেছি, এখন এটা একটা লিমিট আসতেছে যে দেয়ার এ লিমিট পর্যন্ত এটা যাইতে পারবে না, এখন লিমিটটা ক্রস করতে পারতেছে না। এখন লিমিটটা ক্রস করার জন্য মানে ন্যানো স্কেলে থাকার কারণে একটা মানে কি বলে ফিজিক্যাল ব্লক আসে, ব্লকটা ওই কোয়ান্টাম টানেলিং এর কারণে মানে ব্লক ওভারকাম করতে পারে, বাট ওটার দিকে না যায়। এখন কথা হচ্ছে ধর লিমিটটা আসছে, লিমিটের কারণে ওই ট্রানজিস্টর আর হিসাব করতে পারতেছে না একটা মানে, আর হিসাবটা মনে করো অনেক বড় হয়ে যাচ্ছে। এত বড় একটা হিসাব দিলাম যে দেখা গেলে তুই হিসাবটা দিয়ে বসে আছিস, তোর পিসিতে দেখাচ্ছে 100 বছর লাগবে, কারণ ওটা একটা এত বড় একটা প্রসেস। এত তোর তো 100 বছর সময় নেই বসে থাকার। এখন তোর এই ধর তুই স্পেস ট্রাভেল করবি, তোর একটা খুব ইম্পর্টেন্ট একটা হিসাব লাগবে, যেটার কারণে তোর মানে ফুল স্পেস এক্সপ্লোরেশনটা ডিপেন্ড করবে। নেক্সট এপিসোডের টপিক। আর ওই স্পেস এক্সপ্লোরেশনের এখন মনে করো হিসাবটা তুই তোর কম্পিউটারে দিল, হিসাব করে দিতে পারতেছে না, 100 বছর লাগবে। এখন এই জন্য এক মানে সায়েন্টিস্টরা কোয়ান্টাম কম্পিউটিং মানে আইডিয়াটা ওই 1920s-এ রিপ্রেজেন্ট করে, যে ওই সময় ওই কি বলে ওয়েভ কি জানি বললাম সব কি নিয়ে আসে, ওয়েভ পার্টিকেল। পার্টিকেল ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ওই সময় আসে। তো ওই সময় মানে সায়েন্টিস্টরা বলছে যে উই ক্যান মেক এ সিস্টেম, এই মানে এই জিনিসটা যদি আরো অ্যাডভান্স হয়, উই ক্যান মেক এ সিস্টেম যেটা ওই কি বলে কিউবিট হিসাবটা দিতে পারবে। হোয়াট ইজ এ কিউবিট? ওই সময় তো কিউবিটের কনসেপ্টটা আসে। এখন কিউবিট হচ্ছে এই যে আমি 0 আর 1 এর কথাটা বললাম, মানে আবার 2 বিটের কথা চিন্তা করি। 2 বিটে ওই যে বললাম তো চারটা পসিবল আউটপুট আছে, তো চারটা তুই সিঙ্গেল করে পাচ্ছিস। এখন হোয়াট ইফ একটা মানে একটা ট্রানজিস্টরের মতো একটা সিস্টেম থাকে যেটা চারটা তোকে একই সাথে হিসাব করে দিতে পারবে সাইমultaneously। এটাই হচ্ছে বেসিক্যালি কিউবিটের কনসেপ্টটা, যে কিউবিট তোকে একসাথে চারটা মানে দুইটা প্রবাবিলিটি মানে 0 0 0 আর 0 1, সো এগুলো সবগুলা একসাথে দিতে পারে, একই সাথে হিসাব করে দিতে পারে। এখন এইটা কিভাবে আসে? এটা হিসাবটা আসে ওই কোয়ান্টাম মেকানিক্স থেকে। কোয়ান্টাম মেকানিক্সে সুপারপজিশন থাকে, সুপারপজিশনে ওই 0 আর 1 ওই পার্টিকেলে 0 আর 1 পোলারিটি একই সাথে থাকতে পারে যতক্ষণ না অবজার্ভ হয়। অবজার্ভ করলে তখন তো একটা স্টেট দিয়ে দেবে, তখন তো ওই মানে যেটা নন অবজার্ভ ছিল ওই স্টেটগুলো তো তখন লস হয়ে যাবে। তো সাইমultaneously সেম ক্যালকুলেশনটা দিতে পারছে। এখন দেখা গেছে যে মানে একটা কম্পিউটার বানানো পসিবল হয়েছে ওই 1990s-এর দিকে, যেটাতে এই কোয়ান্টাম স্টেটটা মানে কোয়ান্টাম প্রপার্টিসগুলোকে ইউজ করে সায়েন্টিস্টরা একটা সিস্টেম বানাইছে, যেটাতে এরকম ম্যাথ ক্যালকুলেশনগুলো খুব ইজিলি কম সময়ে এফিশিয়েন্টলি করা যাচ্ছে। সো মানে এটা বানাইছে কিউবিটের আইডিয়াটা হচ্ছে তোর কাছে আমি ধরলাম যে লেটস সে 8 ডিজিটের একটা কিছু আছে সিস্টেম, যে তোর এক একটা বাইট, হ্যাঁ 8 বিটের, তুই কোন একটা ইনফরমেশন তুই 8 বিটের মাঝে একটা প্যাকেট অফ ইনফরমেশন স্টোর রাখতেছিস, এবং এরকম মাল্টিপল প্যাকেটস আমি ধরলাম যে দুইটা সংখ্যা তুই 8 বিট একটা সিস্টেমে রাখছিস। তো একটা 8 বিট সিস্টেমে একটা সংখ্যা আছে, একটা 8 বিট সিস্টেমে আরেকটা সংখ্যা আছে। তো ওদের মাঝে যদি ধর লেটস সে যোগ করতে হয়,
এদের মাঝে কিছু একটা অপারেশন চালাইতে হবে। সো ট্রানজিস্টর দিয়ে করলে ট্রানজিস্টর ইন্ডিভিজুয়াল একটা ট্রানজিস্টর শুধু একটা বিটের ক্যালকুলেশন করতে পারে, একটা বাকিগুলো 0 পারে আর না। 1 এর। সো 8 বিটের জন্য আমার 8টা ট্রানজিস্টর লাগবে। রাইট। বাট একটা কিউবিট ট্রানজিস্টরের জায়গায় অন্য কিছু একটা ইউজ করে, যেটা এই 8টা বিট একই সাথে নিজের মধ্যে স্টোর রাখতে পারে। 8টার কি বলবো, 8টার যতগুলো প্রবাবিলিটি আছে। 8টার যত, হ্যাঁ, বেসিক্যালি 8টা বিটের যতগুলা কম্বিনেশন পসিবল নিজের মধ্যে স্টোর রাখতে পারে, এবং ওই রকম দুইটা জিনিস কোট আন কোট যদি অপারেশন চালায়, ওরা সাইমালটেনিয়াসলি এট এ টাইম 8টা বিটের ক্যালকুলেশন করে দিতে রেজাল্ট পারে, দিতে পারবে। which reduces the calculation amount of time to, let's say, 100 টাইমস, Like অনেক, 1000 I টাইমস। 100 would times. say I would say 8 ভাগের 1 ভাগ, but if ইন you get প্র্যাকটিক্যাল the আরো idea বেশি যে হয়। if you get the idea যে আমি যদি ট্রানজিস্টরের মতো ইকুইভ্যালেন্ট স্পিডের একটা কিছু নেই, তাহলে আগে যেহেতু 8টা ক্যালকুলেশন করা লাগতো বা Right. 8টা ট্রানজিস্টর লাগতো, একটা ট্রানজিস্টর দিয়ে করলে আমার 8 গুণ সময় লাগতো, 8 সেকেন্ড সময় লাগতো। এখন হচ্ছে কি একটা ওই ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট জিনিস দিয়ে 1 সেকেন্ডে জিনিসটা করা সম্ভব। নাও 8 সেকেন্ডকে মানে মিলিয়ন বছর দিয়ে হিসাব করো, আর Right. ওই So 1 there are সেকেন্ড billions of transistors. Calculations. So if you reduce them to some fraction, it will তাহলে drastically ছোট আসে। reduce the এখন time. কথা হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং বানাইলো, কোয়ান্টাম কম্পিউটার্স কিন্তু এখন এক্সিস্ট করে, এন্ড এটাতে অনেক মানে রিসার্চ চলতেছে, যে মাহি বললো অনেক রিসার্চ ফিল্ড আছে, এন্ড একটা ফার্স্ট টপিক হইতে পারে। এখন কথা হলো আমরা কেন আগাইতে পারতেছি না, মানে হোয়াট ওয়েন্ট রং, যে আমরা এটা এখন কেন ইউজ করতেছি না, আমাদের পিসিতে নাই কেন, ফোনে নাই কেন, কেন ইউজ করতে Right. পারতেছি না। এখন আমি ওই যে সাবিক যে বললো যে 8টা ক্যালকুলেশন একসাথে করতেছে, এখন করতেছে কিন্তু তোকে তো 8টা আউটপুট দিতেছে না, তোকে আউটপুট দিতেছে একটা, বাকি 7টা লস্ট হয়ে যাইতেছে। কারণ তুই যখন অবজার্ভ করবি বাকি 7টা তোকে দেখতে পারতেছে না, Right. ওটা লস ধরা হয়, কি জানি বলে এটাকে, লস সামথিং। সো বেসিক্যালি প্রবলেমটা কোথায়, যে আমি একটু আগে সাবিকরে ওইটাই বুঝাইতেছিলাম যে কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে। যে তোমার লেটস সে সাবিক একটু আগে বললো যে 8টা সংখ্যার একটা লেটস সে আমার বিট, রাইট? সো এই 8টা সংখ্যার দিয়ে প্রত্যেকটা বিটের জন্য আমার প্রবাবিলিটি হবে 2^8। সো ওইটা হচ্ছে 256টা ডাইমেনশন আর 256টা স্টেটের কথা আমার ওই 8টার কারণে আমার 256টা স্টেট আসবে। এখন তোমার মনে হইতে পারে কি এই 256টা স্টেটই কি আমি দেখতে পারবো? অ্যাকচুয়ালি না। যে আমার যে স্টেট গুলো আছে, আমার এতগুলা স্টেট মিলায় হচ্ছে আমার যখন রেজাল্ট দিবে, রেজাল্ট গুলার কারণে যদি আমি পারফেক্ট বাউন্ডারি কন্ডিশন সেট না করে দেই, তখন হচ্ছে আমাদের এই আমি পার্টিকুলারলি এই 256টাই দেখতে পারবো না। দিস আর মোর লাইক লিনিয়ার কম্বিনেশনস, যে এগুলা একটা কমপ্লেক্স লিনিয়ার কম্বিনেশনের মধ্যে থাকে। এটা কিছুটা ইসের মতো, ওই আমরা যে অয়লার্স ইকুয়েশন, রাইট? ওইভাবে তুমি চিন্তা করতে পারো যে এগুলা হচ্ছে কমপ্লেক্স লিনিয়ার কম্বিনেশনের মতো থাকে। এন্ড এইগুলা হচ্ছে দেন যখন তুমি হচ্ছে এই কি হয় যে আমরা সব সময় আমাদের আশপাশে মোস্ট ফিজিক্যাল জিনিসটাই হইতে দেখি। একটা ডিম পড়ে গেছে, ডিমটার আমরা ভাঙ্গাই যেতে দেখবো, আমরা উইরা যেতে দেখবো না, ড্রপ খেয়ে যেতে দেখবো, কজ দিস ইজ দ্য মোস্ট প্রবাবল থিং। সো এইরকম কেসেসেও এই কোয়ান্টাম কম্পিটিশনের ক্ষেত্রেও সেম জিনিসই ঘটে, যে তোমার যতগুলোই স্টেট থাকুক, সব এত লাইক থাউজেন্ডস অফ স্টেট থাকুক, তুমি সবসময় মোস্ট প্রবাবলি ইনপুটটাই আউটপুটটাই পাবা, বাকিগুলো ট্র্যাশ হয়ে যাবে, ওইগুলো চলে যাবে। সো এখানেই মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি, যে আমরা কিভাবে স্টোর করবো এই জিনিস জানি না, লসগুলা স্টোর করতে পারতেছি না, রাইট? সো ওইখানে হচ্ছে প্রবলেমটা। তো এই লসগুলো ওই যে আমি একটু আগে ওই যে মাহির সাথে ওইটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ইজ ইট মানে হাউ কোয়ান্টাম কম্পিউটিং মানে জিনিসটা ওয়ার্কস, বা কিউবিট কিভাবে ডাটা স্টোর রাখে ওইটা works। আমি কি বলবো একটু, মানে বল if you আচ্ছা, সো হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, যে তো লেটস সে ফ্রম দ্য পার্সপেক্টিভ যেটা আমরা সবাই আপাতত অন আওয়ার লেভেল জানি বা পড়ছি, যে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলে আমরা হচ্ছে ওই হাইজেনবার্গস ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পড়ছি, ডি ব্রয় নীতি। তো সেইটাতে একটা ডায়াগ্রাম ছিল হাজারির বইয়ে, তো ওইটা নিয়ে বলতেছিলাম যে ওইটাতে একটা ইলেকট্রন যখন একটা
অ্যাটমকে অরবিট করে। তো সেই অরবিট সেই অরবিটটার মানে ডিব্রয়ের প্রিন্সিপালটাকে এমন ভাবে চিন্তা করা যায় যে সেই অরবিট যেটা আছে ওইটা ধরো একটা স্ট্রিং, কথার কথা, এবং ওইটা একটা কিছু সার্টেন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট, এমন ভাবে ভাইব্রেট করতে পারে সো দ্যাট ওইটাতে কিছু নোড অ্যান্ড অ্যান্টি নোড Node পাওয়া যায়। সো আমরা ওয়েভ পড়ার সময় স্ট্যান্ডিং ওয়েভ আমরা পড়ছি, ইফ ইউ রিমেম্বার, যে একটা সুতা, তো একটা সার্টেন লেন্থের একটা সুতা, ওইটাকে তুই কোনো একটা ভাবে কাঁপাইলে কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে কিছু স্ট্যান্ডিং ওয়েভ পাওয়া যায়, যে Right. ওয়েভগুলা কিছু এরিয়াগুলাতে এরকম পিক উঁচা পয়েন্ট থাকে দেয় আর কিছুগুলাতে বা হচ্ছে নিচে যায়, আর কিছু নিচে জায়গায় যাবে। ভাইব্রেশন হয়ই না বলতে গেলে, হয় না, না right. এক এক জায়গায় ভাইব্রেশন পাওয়া যায় না, রাইট। তো So সেগুলোকে these are হচ্ছে called nodes and antinodes বলে অ্যান্টি নোডস। এগুলো। সো Right. লেটস সে ফর এক্সাম্পল আ গিটার। সো একটা গিটারের যখন একটা স্ট্রিং টানা হয়, তো সেটাকে যখন প্লাগ করা হয়, সেটা কিছু সার্টেন ফ্রিকোয়েন্সিতে আর কি ভাইব্রেট করতে পারে আর কি, মানে ভাইব্রেট করতে পারে বলতে যেটা বলতেছি যে একটা সার্টেন লেন্থের জন্য ও কিছু সার্টেন ফ্রিকোয়েন্সিতে এরকম নোড অ্যান্ড অ্যান্টি নোড দেখায়, এবং এই ফ্রিকোয়েন্সিটা একটা বেস ফ্রিকোয়েন্সি থাকে, Right. এটা হচ্ছে গিয়ে ওর ফার্স্ট হারমোনিক বলে ওইটাকে। মানে আমরা ওই যে আমি ইন্টারমিডিয়েট বইয়ের লাইক ফিজিক্সের আইডিয়া থেকে বলতেছি। সো ওই ফ্রিকোয়েন্সিতে জাস্ট একটা নোড পাওয়া যায়, পুরা স্ট্রিংটা যদি এরকম টানা লম্বা হয় জাস্ট একটা উঁচা দাগ পাওয়া যাবে। একটা পাওয়া যায়। সো ওইটা হচ্ছে ওর ফান্ডামেন্টাল মোড অফ ভাইব্রেশন। Right. এর চেয়ে বেশি জোরে প্লাগ করলে বা হচ্ছে গিয়ে ও আরো অন্যান্য মোডে ভাইব্রেট করতে পারে যদি ওকে বেশি এনার্জিতে ভাইব্রেট করানো হয়, বাট ইন দ্যাট কেস ওইটা ওই প্রথম ফান্ডামেন্টাল নোডের এন টাইমস কিছু একটা মাল্টিপল হয় ওই প্রথম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির, আর ওই প্রত্যেক ফ্রিকোয়েন্সির জন্য করেসপন্ডিং একটা এনার্জি থাকে। তো একটা সার্টেন এনার্জির জন্য একটা সার্টেন ইয়াতেই ভাইব্রেট করতে পারে। তো Right. একটা নির্দিষ্ট স্ট্রিং এর জন্য কিছু ফিক্সড অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল ফ্রিকোয়েন্সি আছে যেগুলাতে ভাইব্রেট Right. করতে পারে, ওইগুলাকে ওর এক একটা হারমোনিক বলে, বা Right. খুব স্ট্রিক্টলি যদি ম্যাথমেটিক্যাল ইয়াতে বলি এগুলো হচ্ছে এক একটা আইগেন Eigen আইগেন ফ্রিকোয়েন্সি এই frequency. ধরনের কিছু একটা বলে। হ্যাঁ, তো যাই হোক ওইটা বড় কথা না, কথা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড বা কোয়ান্টাম লেভেলে যখন আমরা চিন্তা করি, কোয়ান্টাম মেকানিক্স কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা পার্টিকেলকে একটা ওয়েভ আকারে প্রকাশ করে। আমরা শ্রোডিঞ্জার্স ইকুয়েশন বেসিক্যালি ওইটাই বুঝি যে একটা পার্টিকেলকে তুমি কিভাবে ওয়েভ আকারে প্রকাশ করবা, অ্যান্ড ইট অলসো বিহেভস লাইক আ ওয়েভ, অ্যান্ড সিন্স ইট বিহেভস লাইক আ ওয়েভ ইট হ্যাজ দিস ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স যে ও এরকম কিছু ওর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে। সো লেটস সে তোমার কাছে একটা পার্টিকেল আছে, তুমি ওই পার্টিকেলে এমন কিছু একটা ইনপুট দিতে পারো যাতে ও ওই ইনপুটের কারণ বা একটা ডিস্টারবেন্স তৈরি করতে পারো, ফ্রিকোয়েন্সি বা একটা এনার্জি পায় এবং ওইটা নিয়ে ও ভাইব্রেট করা শুরু করে। Right. এখন ও ভাইব্রেট করার কিন্তু ওর অনেকগুলা মোড আছে, যেমন বললাম যে একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এবং এর এন মাল্টিপলস। প্রত্যেকটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে তুমি একটা স্টেট চিন্তা করতে পারো। এখন লেটস সে আমি মানে আমি ফার্স্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য ওইটাকে আমি 0 ধরলাম, আমি কম্পিউটিং এর টার্মসে যদি বলি, এন্ড তার পরেরটার জন্য আমি 1 বললাম যে আমি 2টা নোট পাবো, এন্ড 2টা মানে এরকম 2টা অ্যান্টি নোট পাবো, এন্ড হোয়াটএভার। তো একটাকে যদি আমি 0 আর একটাকে 1 বলি, ওইটাতে যদি একটা ডিস্টারবেন্স একটা ইনপুট সিগন্যাল দেওয়া হয়, ওইটা কিন্তু এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাইতে পারে ইন ডিফারেন্ট স্টেটস। এইটাই হচ্ছে ফান্ডামেন্টালি সুপারপজিশনের আইডিয়া, যে একটা আমার স্টোরেজ এখানে বিটটা স্টোর কই করতেছি আমি ওই পার্টিকেলের এনার্জি আকারে, তাই
তো কোন মোড অফ ভাইব্রেশনে কত এনার্জি গেছে সেটার উপর বেস করে আমি ডিকটেট করতে পারি যে এটা কি জিরো স্টেটে আছে, মেজরলি জিরো স্টেটে আছে, নাকি ওয়ান স্টেটে আছে, নাকি দুইটার একটা কম্বিনেশনে আছে। সাম পার্সেন্টেজ, যে 50% এনার্জি জিরোতে ফার্স্ট স্টেটে আছে, 50% এনার্জি সেকেন্ড স্টেটে আছে, বা 75% জিরোতে আছে, 25% হচ্ছে গিয়ে বি স্টেটে আছে। এইটার উপর বেস করে আমি we can have different combinations or different probabilistic একটা estimation যে আমি যে ইনপুটটা দিলাম এটা আসলে কি আকারে লাইক স্টোর হইতেছে বা প্রসেস হইতেছে। সো এইখানেই ওই যে ডিসক্রিট জিনিসটা চলে যায়। যেমন ইলেকট্রনিক, আমাদের হচ্ছে গিয়ে এখনকার যে ইলেকট্রনিক কম্পিউটেশন, এখানে কিন্তু আইদার জিরো অথবা ওয়ান, এই দুইটার মাঝে কিছু কিন্তু পাবা না। But when you go into the quantum computing, you can have In a between something. mixture of multiple states, যেখানে তুই certain হুম। portion, certain fractions of zero and certain fractions of one you can have. তো এইটার কারণে আহ, তোর হচ্ছে গিয়ে মাল্টিপল, তোর যখন হচ্ছে ইয়া থাকবে, লেটস সে তুই মাল্টিপল Multiple পার্টিকেলের states. মধ্যে মাল্টিপল পার্টিকেলে তুই মাল্টিপল বিটস স্টোর করলি, হুম। let's say, তো তখন ওরা হচ্ছে মাল্টিপল স্টেট একসাথে নিজের মধ্যে রাখতে পারে এবং এট এ টাইম মাল্টিপল ক্যালকুলেশন চালা যেতে পারে ডিপেন্ডিং অন দ্য ফ্র্যাকশনস অফ ডেটা তুই কিসে স্টোর করতেছি, এরকম কিছু একটা Right. আইডিয়া সো ফার হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। তো হ্যাঁ, মাহি তার ইয়ার কি বলতেছিলি যে ওই, সো এখানে প্রবলেম যেটা হয় যে তুমি যখন অবজার্ভ করতে যাবা, সো ইউ ক্যান তখন হ্যাভ ওগুলো- অল দ্য কম্বিনেশনস অফ Right. জিরোস এন্ড ওয়ানস, বাট তুমি যখন অবজার্ভ করতে যাবা তখন ওই যে হাইজেনবার্গস আনসার্টেনটি হিট করবে আর কি, যে তুমি যখন ওর পার্টিকেলের Momentum পাবা, পজিশনটা position পাবা না, position পাবা, যখন, moment পাবা না। সো একটা লেটস সে তোমার ইয়া যদি ইলেকট্রন হয়, মানে তোমার পার্টিকেলটা যদি ইলেকট্রন হয়, তো ইলেকট্রনটা তো অবশ্যই একটা অ্যাটমের চারদিকে ঘুরতেছে। সো ওইটার পজিশন তুমি যদি অ্যাজ এ সিগন্যাল নাও, তাহলে বাকি ইনফরমেশন গুলা আসলে চলে যায়। Right. তো লস হয়ে যায়। তো ওইটাতে তুমি যদি ওই ইনফরমেশন গুলাতে যদি তোমার কাজের কিছু থাকতো, দ্যাটস গন। সো এটা Right. হচ্ছে কি একটা প্রবলেম। There's a এখন limit to এটাই হচ্ছে এই লিমিট লিমিটটা। কাইন্ড অফ যে কোয়ান্টাম কম্পিউটিং এর। তো এই কারণে যে 256টা স্টেট তুমি রাখতে পারো, ঠিক আছে, বাট But অ্যাজ সুন অ্যাজ ইউ অবজার্ভ ইট, শুধুমাত্র ওই স্টেটটাই ওই পয়েন্ট অফ টাইমে এক্সিস্ট করে, আর বাকি সবকিছু কোলাপস করে। Right. সো সো মানে লসটাই একটা হিউজ এখন ড্রব্যাক, যেটা আমরা সলভ করতে পারতেছি না, অ্যান্ড পারবে নাকি এটাও উই উইল নো ইন দ্য ফিউচার। তো লেটস সে লসটা এখন যা মনে কর 256টা বললে একটা আমি অবজার্ভ করে পাইছি, বাকি 250টা তো লস, 255টা তো লস। তো এই একটা পাইছি, এখন মানে তুই যে ওই একটা অ্যান্সার চাইছিস, মনে কর একটা বড় ক্যালকুলেশন দিছিস, 8 বিটের একটা বড় ক্যালকুলেশন দিছিস, তো একটা অ্যান্সার চাইছিস, অ্যান্সারটা পাইছিস। এখন তোর অ্যান্সারটা যে ঠিক আছে এটা মানে তুই জানিস না, বিকজ তুই একটা অ্যান্সার Right. পাইছিস। এখন তোরটা কি ঠিক আছে বা তুই কি এইটাই চাইছিস তার কোনো গ্যারান্টি নেই। তো তুই আরেকবার ডাবল চেক দিলি, ডাবল চেকও তোর সেম অ্যান্সার আসলো, ট্রিপল চেক দিলি, তখন কি দেখলে অ্যান্সার আবার একটু আলাদা আসলো, অন্য একটা স্টেট আসলো। changes. সো এই জন্যই এটা একটা ড্রব্যাক। এখন কোয়ান্টাম কম্পিউটারের কাজ হচ্ছে যে কিছু কিছু কাজে এখন আমাদের মানে রিয়েল লাইফ সিনারিওতে এটা ইউজ হয়। যে এখন একটা ইউএসএতে এখন দেখা গেছে যে সুন্দর পিচাই বলছে যে ওর একটা ইন্টারভিউ আছে যে কোয়ান্টাম কম্পিউটার্স এখন এত ফাস্টলি আগাচ্ছে যে যার কারণে ও বলছে যে এখনকার যেই মানে ইনক্রিপশন সিস্টেম আছে, ধর তুই ইয়াতে ফোনে পাসওয়ার্ড দিস, সে করিস, সেই দিস, এটা একটা কোয়ান্টাম কম্পিউটার মানে একটা আসবে 10 থেকে 15 বছরের মধ্যে, যেটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোর ফোনটা আনলক করে দিতে পারবে, কোয়ান্টাম কম্পিউটার, যেটা You're right. যেটা মানে সিকিউরিটি হ্যাম্পার করে। তা এখন ইউএস এর গভর্নমেন্ট একটা স্টেপ নিছে যে এই কোয়ান্টাম রেজিস্ট্যান্স সোজা কথা কোয়ান্টাম রেজিস্ট্যান্স একটা লাগবে, সিস্টেম লাগবে, যেটার জন্য ওই ইউএসএ ফান্ড দিতেছে।
তো তুমি যদি এটা বানাতে কারণ পারো obviously এখন তোর ফান্ড হবে যত প্রকার এনক্রিপশন আছে, সব কোয়ান্টাম কম্পিউটার স্যার এনক্রিপশন গুলা হচ্ছে তোর হেভিলি ডিপেন্ড করে কম্পিউটেশনাল পাওয়ারের উপর। তুই যদি ডিক্রিপ্ট করতে চাস এখন এনক্রিপ্টেড এখন ডাটাকে, এখন একটা মানে স্টোরি বলি তোদের, যে ওই শার্লক হোমসের বইয়ে একটা ওই ইয়া থাকে, যে একটা মানে মার্ডারার মানে একটা একটা ক্রিমিনাল খুব সম্ভবত মরিয়াটি একটা ইয়াকে ক্লু দেয়, যে একটা ছোট্ট একটা লেটার একটা ক্লু দেয়, কিন্তু লেটারের ওয়ার্ডগুলো অনেক জিব্রিশ ছিল। তো এখন লেটারটা ইনক্রিপ্ট করতে শার্লকের অলমোস্ট কয়েকদিন লাগছিল, আর এটা শার্লক হোমস, ওই সময় ধরা ওর উপরে কিছু ছিল না, ওই সময় তো কম্পিউটারও ছিল না, তো ওর ইনক্রিপ্ট করতে অনেকদিন লাগছিল। এখন কোডটার ইনক্রিপশন এমন ছিল যে এবিসিডি দিয়ে মানে এবিসিডি অ্যালফাবেট দিয়ে লেখা, তো ওইটার যে লেটারটা ওই লেটারের মনে কর এ আসছে একটা লেটার, ফার্স্ট লেটারটা এ, তো ওর লেটারে ওখানে লেখা এর জায়গায় লেখা মনে কর ডি, মানে 4টা লেটার পরেরটা। তো এরকম প্রতিটা লেটার আসলে হচ্ছে 4টা লেটার পরেরটা, আর প্রতি সেকেন্ড লেটার হচ্ছে 8টা ডিজিট আগেরটা, মানে 8টা আগেরটা। আচ্ছা তো এইভাবে একটা মানে ডিক্রিপ্ট কোড ছিল, একটা এনক্রিপ্টেড কোড ছিল, ওটা ডিসাইফার করতে ওর অলমোস্ট 2 থেকে 3 দিনের মতো লাগে। এটা সিজার সাইফারের একটা ভার্সন আর কি। হ্যাঁ, সিজার সাইফারের একটা ভার্সন। তো এইটাতে একটা এক্সাম্পল দিচ্ছি কেন, মনে কর এখন আমি আর মাহি ফেস টু ফেস দেখা করছি, এখন আমি মাহিকে একটা লেটার দিছি, এর ভিতরে একটা ওই কি বলে 26টা সিম্বল দেওয়া। এখন সিম্বলগুলো ওই বাংলা লেটার হইতে পারে, মানে ইংলিশ লেটার হতে পারে, যে কোনো কিছু লেটার পারে, কিন্তু এটা শুধু আমি মাহিকে দিছি, আর আরেকটা কপি আমার কাছে আছে। এখন দিয়া আমি ওই আমার কপিটা দিয়ে একটা ইনক্রিপ্টেড লেটার মাহিকে পাঠাইছি, মাহি ওটা দিয়ে ইনক্রিপ্ট করতে পারবে। এখন কথা হইলো ওই জিনিসটা যে আমি বানাইছি ওটা আমার কাছে আছে, মাহির কাছে আছে। এখন আমরা দুজন বাদে দুনিয়ার কেউ এটা পারবে না সলভ করতে, মানে এটা নিয়ারলি ইম্পসিবল। আইডিয়ালি এটা ইম্পসিবল, মানে তুই যদি সারা জীবনে ক্যালকুলেশন করতে বলিস, তোকে যদি ওটা ধরাও দিই তুই ওটা বুঝবিও না ওটা কি, তোর কাছে ওটা জিব্রিশই থাকবে যতক্ষণ না ওই সলিউশনটা পাইস। এখন মনে কর এই মানে পারবি না ধরে নিলাম, এখন মনে কর এই সেম কেসটা, এখন আমি 300টা র্যান্ডমলি প্রাইম নাম্বার নিলাম, মাহি 300টা প্রাইম নাম্বার নিল। এখন আমাদের কাছে 2টা প্রাইম নাম্বারই আছে। এখন তোকে সাবিককে আমরা প্রাইম নাম্বার 2টা দিলাম, এখন তুই করলি প্রাইম নাম্বার 2টা মাল্টিপ্লাই করলি, 300 প্রাইম নাম্বার মাল্টিপ্লাই করলি, এখন ওটা আরেকটা হিউজ নাম্বার দিল, যেটা আমিও জানি না মাহিও জানে না। এখন তুই ওইটা দিয়ে একটা কোড বানাইলি, ওই কোডটা তুই মনে কর ওইটা মানে একটা নিউক্লিয়ার কোড বা কিছু, এখন ওইটা তুই ডিসাইফার করতে যদি বলিস কাউকে, ওইটা আমার কারণে তুই পারবি না, তোর কারণে মাহি পারবে না, এসো এটা একটা মানে হিউজ একটা ওই কি বলে ইম্পসিবল একটা সিনারিও। এখন দেখা গেছে মানে এখন ওয়ার্ল্ডে যেটা এক্সিস্টিং করে সেটা হচ্ছে সুপার কম্পিউটার। এখন সুপার কম্পিউটারকে যদি আমি এই ক্যালকুলেশনটা দেই, এই কোডটা ডিসাইফার করতে দেই, এই মানে 300 লেটার কেন, মানে 300 নাম্বার কেন বলছি, এটার কাহিনী আছে, এটা হচ্ছে ওর 160 বছর লাগবে। এটা একটা হিসাব করে বাই করছে যে যত পসিবল আউটকাম আছে ও এটা হিসাব করে দিতে পারবে, কিন্তু ওর ওই 100 বছরের উপরে লাগবে, 150 বছর সামথিং একটা লাগবে। এটা কারেন্ট কম্পিউটেশনাল পাওয়ার। হ্যাঁ, কারণ মানে এটা এর উপরে কিছু নাই, সুপার কম্পিউটারের উপরে কিছু নাই, ওরই 100 বছরে লাগবে। এখন এইটা যদি একটা কোয়ান্টাম কম্পিউটারকে দেওয়া হয়, কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে করা হয়, তাহলে এইটা দেখা গেছে জাস্ট মানে কাপল অফ উইকস এর ব্যাপার, ও এটা বের করে দিতে পারবে তোকে। মানে এটা সব এখনো ইন থিওরি, মানে এটা পসিবল না, এখনো হয় নাই, কিন্তু এটা জাস্ট ইন থিওরি বলা হয় যে এই মানে সেম প্রবলেমটা দিয়েই দেখা হয়, যে কারণ এখনকার ওয়ার্ল্ডে তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই কি বলে ইনক্রিপশনের প্রবলেমটা, যে তোর অনেক মানে সিক্রেট ডাটা আছে যেগুলো তুই রাখবি, এখন এটা তো কয়েক বছর পর মানে এই কোয়ান্টাম কম্পিউটার আসলে লিক হয়ে যেতে পারে। তো এইটাই বাঁচানোর জন্য এখন এইটা একটা মানে বড় একটা মানে আগাচ্ছে আমরা এইদিকে। মানে ইউএস এর কাছে যদি বলিস আমার কাছে একটা সলিউশন আছে এরকম কোয়ান্টাম কম্পিউটার রেজিস্ট করতে পারবে, তুই বলিস ওরা তাকে ফান্ড দিয়ে দেবে, কারণ ওরা এটা এতটা ভয় পায়। তো এই অ্যালগরিদমটার নাম হচ্ছে শর্স অ্যালগরিদম, যে হচ্ছে গিয়ে কোয়ান্টাম কম্পিউটিং ইউজ করে কিভাবে 2টা প্রাইম নাম্বারের মাল্টিপলকে তোর ফ্যাক্টর করে দিতে পারবে। তো মানে কারেন্ট ওই তোর ক্লুটা ছিল এইটাই, যে একমাত্র ক্লু হচ্ছে 2টা প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন, এটা একটা ক্লু ছিল। তো এখনকার ক্রিপ্টোগ্রাফির একটা বড় পার্ট হচ্ছে গিয়ে এই যে আরএসএ মানে এনক্রিপশন আর কি। তো এই এনক্রিপশনটা কাজ করে 2টা প্রাইম নাম্বারের মাল্টিপল দিয়ে।
সো এর মধ্যে একটা পাবলিক কি বলে একটাকে প্রাইভেট কি বলে আর কি। সো দুইটাকে তুই মাল্টিপ্লাই করলে কিছু একটা ইয়া পাবি, ওইটার যখন সাথে তুই তোর ইনফরমেশনটা স্টোর রাখবি। সো এইটার কি প্রিন্সিপালটা খুবই সিম্পল, ওই যে ইমন যেটা বললো এটাই, যে আহ, তুই দুইটা প্রাইম নাম্বার হইতে হবে অবশ্যই। কি পয়েন্টটা আছে এখানে, যে প্রাইম নাম্বার, যে তুই যেন ওইটাকে ফ্যাক্টর করবি যখন, যে ওগুলা মানে তুই ফ্যাক্টর করলে যেন ওই দুইটা সংখ্যাই পাস, আর কিছু যদি না পাস। যদি প্রাইম নাম্বার না হয় তাহলে তো অনেকগুলা ফ্যাক্টর এসে পড়বে। সো দুইটা প্রাইম, লেটস সে 7 আর 11, তুই যদি 77 হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করলে আসবে। তো 77 কে তুই যদি ফ্যাক্টর করিস, তুই যে 7 আর 11 এই দুইটাই পাবি। সো প্রাইম নাম্বারের সুবিধা হচ্ছে এখানে তুই ওই ইন্ডিভিজুয়াল মানে ওই ইউনিক কিন্তু নাম্বারটাই এরকম আসলে একটা আসবে একটা। বড় নাম্বার 300 নাম্বারেরটা করলে ওটা তো কিন্তু তুই যখন অনেক বড় তোর কাছে যখন ইয়া থাকবে, ওই কোনো প্রাইম নাম্বার থাকবে, মানে এখনকার কি বলে কারেন্টলি নোন টু হিউম্যান, ধর অনেক যত প্রাইম নাম্বার আছে বড়, ওগুলার মধ্যে কিছু যখন ইউজ করবি, কারেন্ট কম্পিউটিং অ্যালগোরিদম, মানে আমাদের যত ইয়ে আছে কম্পিউটার আছে, এগুলা খুব ইজিলি মাল্টিপ্লাই করতে পারে, কিন্তু ফ্যাক্টর করতে গিয়ে এর অবস্থা খারাপ হয়ে যায়। ফ্যাক্টর করার অ্যালগোরিদম খুব একটা মানে ইয়া না আমাদের, মানে ব্যাকট্র্যাক করতে গেলে ঝামেলা হয়। সো তুই খুব ইজিলি এনক্রিপ্ট করতে, মানে খুব ইজিলি তুই ইয়া করতে পারবি, বানাইতে পারবি। এনক্রিপশনটা বানাইতে পারবি, বাট ওইটা ডিক্রিপ্ট করতে গেলে তুই যদি প্রাইম নাম্বার তো না জানা থাকে, তুই শেষ, মানে তোর কম্পিউটেশন পাওয়ারে আর পারবি না। সো এই কারণে এটা খুবই এফিশিয়েন্ট ডে টু ডে ট্রানজাকশনে, তোর ধর টাকা পয়সার ট্রানজাকশন হোক বা হচ্ছে গিয়ে বিভিন্ন মেসেজ হোক, তুই যাই এনক্রিপ্ট করিস, সো খুব ইজিলি তুই এনক্রিপশনটা বানাইতে পারবি। আর প্রাইম নাম্বারটা জানা থাকলে তুই খুব ইজিলি ডিক্রিপ্ট করতে পারবি। বাট না মাল্টিপ্লিকেশন এন্ড জানা ডিভিশন খুব থাকলে ইজি, তুই বাট তুই প্রাইভেট ফ্যাক্টর কি ওই করতে গেলে, কিটা জানা লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো পাবলিক কি সবার কাছেই থাকে একটা ইয়ার data। আমি না clue এটার, ধরতে গেলে। আরে আমি এটার ইয়াটা ভুলে গেছি, আমি আজকে দেখতাম ভাবছিলাম কিন্তু টাইম পাই নাই, মানে এই আরএস এ কিভাবে কাজ করে। ইটস সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, আরেকদিন কোন একদিন বলবো না এটা। সো দ্য থিং ইজ, তোর যদি দুইটা প্রাইম, তো একটা পাবলিকলি অ্যাভেলেবল থাকে সবার কাছে, এটা তুই অ্যানাউন্স করে বেড়াবি, সমস্যা নাই। কিন্তু একটা প্রাইভেট কি থাকে, ওইটাই হচ্ছে তোর কি বলবো তোর সিকিউরিটি। পাসওয়ার্ড তোর জানা। বলতে পারোস। এটা শুধুমাত্র তুই জানবি, আর যে ডিক্রিপ্ট করবে সে জানবে। হ্যাঁ, কিন্তু এই সেম Right. জিনিস যদি তুই একটা কোয়ান্টাম কম্পিউটারকে দিস, ও এটা ওই প্রাইভেট কি ছাড়াও করে দিতে পারবে। হ্যাঁ, তো একটা প্রাইভেট কি point। ছাড়াও করা যায় ইন থিওরি। হুম। মানে ফ্যাক্টর অ্যালগোরিদম যদি তুই যদি কোনোভাবে একটা অ্যালগোরিদম ডেভেলপ করতে পারিস, যে ওই কিটাকে মানে এনক্রিপ্টেড নাম্বারটাকে দুইটা প্রাইম নাম্বারে ফ্যাক্টর করে দিবে, তাইলেই হয়ে গেছে। কিন্তু তোর এখনকার সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে টাইম। তোর কম্পিউটেশনাল পাওয়ার, দ্য মোস্ট পাওয়ারফুল পিসি ইন দ্য আমরা ওয়ার্ল্ড ইভেন টেকস এই এই হান্ড্রেডস অফ ইয়ার্স। এই ধরা হয় যে আমরা মানে ইয়েতে যাইতে পারতেছি না কেন, ওই যে মার্সে যাইতে পারতেছি না, বা আমাদের আশেপাশে যত ওই ইউনিভার্স আছে এগুলোতে যাইতে পারছি না। এটার একটা ইউনিভার্সে huge- যাবে হ্যাঁ, ও এটারও একটা হিউজ Outer ড্রব্যাক space. হচ্ছে এটার যেই মানে ম্যাথ ক্যালকুলেশন গুলা, এটা আমরা করতে পারতেছি না। এটা মানে হিউম্যানলি পসিবল না। মানে So, প্রিসাইসলি প্রেডিক্ট করাটা। এটা মানে এটার আমরা যদি ইয়ারই কথায় ধরি, এই যে ওয়েদার ফোরকাস্ট যে হয়, এটা তো আমরা দেখতেছি ফোনের অ্যাপ খুললেই হয়ে গেল। খুব স্মল ডিস্টারবেন্সেও অনেক বড় চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, মানে but- ইন টাইম। বাট একটা ওয়েদার একটা এরিয়ার ওয়েদার, আজকে বৃষ্টি হবে নাকি সানি ওয়েদার, এটা ফোরকাস্ট করা, এটাও কিন্তু একটা মানে হিউজলি কমপ্লেক্স একটা অ্যানালাইসিস। গুগল এটা তো- আমারে গত 3 দিন ধরে দেখাইতেছে বৃষ্টি হবে, আমি হ্যাঁ, কিন্তু আশা হইতেছে ভরসা নিয়ে বসে থাকি। তো যাই হোক, তো এটাও একটা হিউজ ক্যালকুলেশন, যে এখানে দেখা যায় যে ওই যে প্র্যাকটিক্যাল ভ্যারিয়েবল যেটা, এটা অনেকটা মানে ইয়ে করে, কিন্তু এইটা যে আমি মানে যারা ওয়েদার ইয়ে করে হিসাব করে, এরা কিন্তু মানে নট নেসেসারিলি সবসময় অ্যাকুরেট ডাটা পায়। সো এটাও একটা হিউজ একটা ওই কি বলে ড্রব্যাক, যে না, তোর কাছে যদি একদম 100% অ্যাকুরেট ডাটা থাকতো, তাও তো তুই গ্যারান্টি নাই। তুই ধর আর্থের প্রত্যেকটা মিলিমিটার স্কোয়ার এরিয়ার বা মিলিমিটার কিউব ভলিউমের এয়ার ভেলোসিটি জানোস, ওই ডাটাও যদি তোকে দিয়ে দেওয়া হয়, তাও সিস্টেমটা এখন যদি দেখা গেল সির মধ্যে ওই লো প্রেসার ক্রিয়েট হয়েছে, তো ওইটা তো জাস্ট উইদিন আওয়ার্স চেঞ্জ হয়ে যাবে। না না, ওইটাও তোকে বলে দিল যে ওইটা- কখন কি তৈরি হবে, ওইটাও তোকে বলে দিল। সিস্টেমটা কেওটিক সিস্টেমের বৈশিষ্ট্য এটা, যে খুব স্মল এরর, খুব স্মল প্রেডিকশন ভুল গেছে তোর, ধর হ্যাঁ
বাট অনেক প্রবাবিলিস্টিক জিনিস দেখা যায় ভুল হয়ে যায়, বাট হ্যাঁ, খুবই so স্মল এরর খুব স্মল ওইটা এরর যদি থাকে তাও ওইটা এত আফটার আ ওয়াইল ওইটা এত বড় বড় অ্যামপ্লিফাই হইতে ড্রাস্টিক থাকে, চেঞ্জ আনবে। ড্রাস্টিক হ্যাঁ, চেঞ্জ যে তুই কমপ্লিটলি ডিফারেন্ট কিছু একটা প্রেডিক্ট করবি। সো এই রাইট। কেসে প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ নেওয়াই বেটার, মানে এত কষ্ট করে লাভ নাই। দেখো আমরা যে অবজার্ভ ওয়েদারটা করো পাই, কিভাবে। আমরা যে ওয়েদারটা Right. পাই এটা কিন্তু মানে একটা প্রবাবল ওয়েদার, নট দ্য অ্যাকুরেট ওয়েদার, It's ইটস not প্রবাবল accurate. ওয়েদার, প্রবাবল ওয়েদার। Right. অ্যাডভার্টাইজমেন্ট এমন ভাবে মানে আমাদের দেখানো এমন ভাবে যে এটা হবেই। সো এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ইটস প্রবাবল যে তুমি হচ্ছে কি আজকে সাবিক যে বললো ওই যে প্রতি কিউবিক মিলিমিটারে মানে সরি মিটারে বা যেটাই হোক ওইভাবে তুই জানলি, তাহলে তো ওই হিসাব করলে আমি আর্থকুইকে বলে দিতে পারবো। আর্থ মানে ইয়াগুলা ওই কি বলে ন্যাচারাল ডিজাস্টার গুলো বলে দিতে পারবো। আমরা ন্যাচারাল ডিজাস্টার কেন বলতে পারি না? বিকজ এগুলা আমাদের ওই ক্যালকুলেশনের বাইরে। না, হ্যাঁ। এইটা ক্যালকুলেশনের বাহিনীরা এগুলো জাস্ট কেওটিক কি বলে এইসব হচ্ছে কেওস রিলেটেড। তো কেওস হচ্ছে তুমি কখনোই ইয়ে করতে পারবা না যে অ্যাকচুয়ালি কোথা থেকে কি হয়ে যাবে। এই জন্যই হচ্ছে আমরা কিন্তু ওই যে আমি লাস্ট কোন একটা পডকাস্টে বলছিলাম যে আমরা 2 বডি প্রবলেম সলভ করতে পারি, বাট 3 বডি প্রবলেম সলভ গেলে হচ্ছে আমাদের স্পেসে তো মেনি বডিজ, মানে বডির অভাব নাই। রাইট, তো এক্স্যাক্টলি। তুমি হচ্ছে কিভাবে প্রিসাইজ ক্যালকুলেশন করবা যে আমার Right. স্পেস শাটল অলসো এক্স্যাক্টলি এই পথে যাবে? রাইট, অলসো হচ্ছে সে এইটার পরেই হচ্ছে কমাল আমারে হচ্ছে একটা কোশ্চেন করছিল, সেটা হচ্ছে যে লেটস একটা 3 স্টার সিস্টেমের System আছে। একটা সিস্টেম আছে, ওইখানে তুমি কি কোনো হ্যাবিটেবল প্ল্যানেট পাবা? ওইটার অ্যান্সার হচ্ছে না, তুমি কখনোই হ্যাবিটেবল প্ল্যানেট পাবা না, কারণ ওই স্টাররা নিজেরাই জানে না ওরা কোন মুভমেন্টে যাবে এন্ড কখন টাইড আসবে। তুমি হয়তো বা একটা টাইড আসলো যেটার কারণে ধরো হ্যাবিটেবল হয়ে গেল, আরেকটা টাইড আসলো পুরো গ্রহই উল্টায় গেল গা, রাইট? হইতেই আচ্ছা পারে। আচ্ছা, 3 বডি বলতে কি বোঝায় যে তিনজনই তিনজনকে এফেক্ট করতেছে এরকম সিস্টেম, হ্যাঁ, তাই তো? রাইট, বাট আমরা আমাদের সোলার সিস্টেম 2 বডি চিন্তা করা যায় বিকজ অন্যান্য প্ল্যানেট আর্থকে এফেক্ট করতেছে না এটা আমরা ধরে নিই, বা ডিস্টেন্ট রাইট, স্টাররা এফেক্ট করতেছে না, শুধুমাত্র সানের ইনফ্লুয়েন্সেই হচ্ছে গিয়ে ঘুরতেছে, তাই তো? এই কারণে এটা 2 বডি মডেল করা যায়। রাইট। বাট মাল্টি বডি মডেল করতে গেলে ছোট ছোট না, এগুলাতেও ডিস্টারবেন্স তুমি মাল্টি বডি ইয়ে করতে পারবা। বাট অন্যান্য এগুলার ক্ষেত্রেও ডিস্টারবেন্স গুলো নেগলিজেবল, নেগলিজেবল করতে, বা হ্যাঁ, অনেক লং টার্মে গিয়ে হয়তো এরর আসবে, রাইট, এরকম কিছু। রাইট। সো আচ্ছা, হ্যাঁ, তো আরেকটা জিনিস যে মানে এটা নিয়েও আমি just তুলতে চাইছি টপিকটা, যেটা হচ্ছে মানে মেডিসিনেও কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। সেটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন যে আমরা পড়ছিলাম, মানে ডিএনএ ম্যানিপুলেটেশন, তো ওইখানে দেখা যায় যে ডিএনএর প্রতিটা ইয়া থাকে, ওই সেগমেন্ট থাকে, এটা কিন্তু যদি আমরা চেঞ্জ করতে পারি, তো বা আমরা ডিএনএ যে ইয়ে ধরি যে এ জি সি টি চারটা ইয়ে আছে, চারটা কি বলে গেলে ভুলে গেছি, ওই যে আরে বেজ আর কি, চারটা বেজ, যাই হোক চারটা যে বেজ আছে, নাইট্রোজেন বেজ আছে। এখন এই চারটারও কিন্তু প্রবাবিলিটি র্যান্ডম। এখন দেখা গেছে তোর ফ্যামিলির সাথে চারটা বেজ মিলবে, মানে মিউটেশনের ইয়া র্যান্ডম, হ্যাঁ মিউটেশন ওটা র্যান্ডম। এখন ওইটাও হিসাব করে সুপার কম্পিউটার তোকে বাই করে দিতে পারবে, কিন্তু ওইটারও কি বলবো এরকম কয়েকশো বছর লাগবে। এখন এটা কোয়ান্টাম কম্পিউটারসকে দিলে কয়েক বছর লাগবে। তো এটা আমি কেন বললাম যে এটা কেন উপকার হবে, যে মনে কর একটা মেডিসিন বানানো পসিবল যেটা এরকম মানে ডিএনএ ম্যানিপুলেশন করে তারপর মানে ডিএনএ বেসগুলো চেঞ্জ করে নাইট্রোজেন বেসগুলোর একটা এমন সিকোয়েন্স আনলো যেটার কারণে ক্যান্সার কিওর মানে বানানো পসিবল। আমরা যে মেডিসিন ইউজ করি এখানে বেসিক্যালি কি করে যে মানে কেমিক্যাল কিছু মনে কর এ কেমিক্যাল আছে বি কেমিক্যাল আছে, এই দুটো যদি আমি মিলাই তাহলে আমি মনে কর ওই কি বলে ডায়রিয়া কিওর করতে পারবো। সো এই এ আর বি কেমিক্যাল যে মিলাইছে এইটা যে আমরা এ আর বি মিলাইতে হবে এটা আমরা জানছি কেমনে? ট্রায়াল এন্ড এরর। আমি ফার্স্ট সি আর ডি মিলাই, একটা বড় প্রবলেম তো এটা ইনটুইটিভ না, ইনটুইটিভ মনে কর আমি সারা জীবন সি ডি মিলাইছি, ই এফ মিলাইছি, এরকম সবগুলো আমি মিলাইছি, রেসিপি জানি, বাঞ্চ অফ রেসিপি জানি, বাঞ্চ অফ রেসিপি জানি, হ্যাঁ এটা করলে এটা হবে, আমি মিলাইতেছি, আমি র্যান্ডমলি মিলাই যেতেছি, একদিন মিলানোর পর হঠাৎ করে দেখি মনে কর এটা হয়ে গেছে। সো এরকম। সো এই কোয়ান্টাম কম্পিউটারটা এইটাই করবে বেসিক্যালি, কিন্তু অনেকগুলো পসিবিলিটি অনেকগুলো পসিবিলিটি একবারে করবে, একটা জাস্ট মানে ফ্র্যাকশন অফ এ টাইমে। আমাদের ধর এই যেমন ইয়েতে ডায়রিয়ার যদি আমরা চিন্তা করি, ডায়রিয়াতে কিন্তু মানে হিউম্যান সিভিলাইজেশন অনেক মানুষ মরছে, এটা তো হাজার বছর ধরে একটা ডিজিজ ছিল। এটার কিওর জাস্ট চিনি আর লবণ।
এইটা আমাদের জানতে 50 বছরের মতো লাগছে, মানে বাংলাদেশের হিসাব করে যদি 50 বছরের উপরে সময় লাগছে। কারো মাথায় কি আসে নাই যে আমি জাস্ট চিনি নিয়ে পানিতে ঢাললাম, লবণটা ঢাললাম, জাস্ট ওটা মিক্স করে খাই দেখি কি হয়, এইটা একটা ইজি সলিউশন ডায়রিয়ার। এটা আমাদের এটা আমরা পাই নাই বিকজ আমরা কেউ মানে ওইভাবে করি তো মানে মানে এরকম মানে জাস্ট একটা কেস বলতেছি, যদি এরকম ওই সময় যদি আমাদের কাছে কোয়ান্টাম কম্পিউটার থাকতো, ওকে যদি আমরা এরকম প্রবাবল যতগুলা ওই ভ্যারিয়েবল আছে চিনি, লবণ, বেকিং সোডা, হ্যান ত্যান যা আছে সবকিছু দিলাম, আর ওর মানে জাস্ট আমাদের দরকার খালি ডায়রিয়ার সলিউশনটা, তো এরকম সবগুলা টেস্ট করতো, সবগুলা দেখে ওটার উপর ইউজ করে যেটা সবচেয়ে মানে ভালো আউটপুট ওটা আমাদের দিত। এই জন্য কোয়ান্টাম কম্পিউটারস ইজ দ্য মানে ফিউচার, ইজ দ্য মানে কি বলবো, আলটিমেট ওয়েপন, আলটিমেট ওয়েপন। হ্যাঁ, until something more powerful than quantum computer comes up. লাইক মানে মোস্ট রিসেন্টলি তো এটাই হইতেছে যে সামওয়ান লাইক তুমি কিছুকে অনেক পাওয়ারফুল বানাইতে চাও, জাস্ট পুট এ কোয়ান্টাম what and people will buy it. Perfect. আচ্ছা if I have my আমি যদি আমার ডিএনএ সিকোয়েন্সিং করি, হ্যাঁ, and let's say কোন কোয়ান্টাম কম্পিউটিং বা যে অ্যালগরিদমে করি বা যেই ডিভাইসে করি, যদি এই ইয়াটা প্রেডিক্ট করা যায় যে আমার পরের অফস্প্রিং গুলাতে কি ধরনের মিউটেশন আসবে ডিএনএ তে, তো বাচ্চারা তাহলে হ্যাঁ, বা নাতি নাতনি বা ফার্দার জেনারেশন, তাহলে ইজ ইট পসিবল যে যদি আমি একটা অ্যাকিউরেট ইনাফ প্রেডিকশন লাগাইতে পারি ডিএনএ মিউটেশনের, একটা ডিএনএ স্যাম্পল থেকে কি একটা হিউম্যান বডির স্ট্রাকচার যদি একদম এক্স্যাক্টলি প্রিসাইসলি জানাস প্রত্যেকটা স্ট্র্যান্ড কি রকম স্ট্রাকচার আছে, ইন থিওরি কি পুরা মানুষটাকে বানানো পসিবল, মানে স্ট্রাকচার করাটা? I mean এটা তো ফিকশনাল, রিভার্স ইঞ্জিনিয়ার করা পসিবল? এটা তো আপাতত ফিকশনাল জিনিসপাতি, রিভার্স না, ইন থিওরি রাইট, আই মিন ইট শুড, হ্যাঁ, মানে তোমাকে ওইরকম লেভেলের লাইক ওইরকম জিনিসপাতি দেওয়া লাগবে যে ইট ইউ হ্যাভ টু লেট ইট গ্রো, যে ওইরকম আগে বানাও। না আমি জাস্ট এতটুকু বল যে আমি যদি আমার একটা ক্রোমোজোম নেই এন্ড ওইটাকে পুরা স্ট্র্যান্ড আলাদা করি, ইউ নো, তো পুরা সিকোয়েন্সটা এটা ইটস নট মানে ডাটা কিন্তু কম না, মানে একটা ডিএনএ এর ভিতরে তুই যদি বাইটের সাইজের ইয়া করিস কত জিবি জানি ডাটা আটে, এমন যতদূর মনে পড়ে। যাই হোক, তো আমাদের একটা ইয়ে আছে যে আমাদের বডির যত আমাদের ক্রোমোজোম থেকে যত মানে জিন আমরা আলাদা করব, ওইখানে যত ইনফরমেশন অ্যাড হয় ওইটা হচ্ছে ওই অ্যাড করলে ওইটার ইনফরমেশন টাইমিংটা হচ্ছে 13.8 বিলিয়ন। আচ্ছা, সো ইটস দ্য মানে যখন থেকে আমাদের ইউনিভার্স শুরু হয়েছে তখনকার সমান টাইমিং। সো আমাদের বডি অ্যাকচুয়ালি হচ্ছে ইটস জাস্ট এ স্টোরেজ অফ ডাটাস। সো আমাদের বডির থেকে হচ্ছে আমরা অনেক পুরানো অনেক জিনিসপাতি ইনফরমেশন বের করতে পারবো আমরা। ওইটা তো আছেই, যাই হোক, ওইটা হচ্ছে গিয়ে তোর হ্যাঁ প্রাইমর্ডিয়াল কিছু অ্যাটম তো মাহি বলছিল, এটা আমাকে একদিন মাহি বলছিল এই কথাটা। বাট সো হ্যাঁ, তুই যেটা বলতেছিস, সো আমরা ফিকশনে দেখি না যে সেম মানে সেম চেহারার মানুষ অনেকগুলা বানায় ফেলছে। ডাবল গ্যাঙ্গার ইট শুড থিওরিটিক্যালি বি পসিবল যদি হচ্ছে আমি জানি যে ওর জেনেটিক্যালি এটা কি এক্সাক্ট সিকোয়েন্সটা জানি, আমার ডিএনএ এক্স্যাক্টলি সিকোয়েন্স জানি আমি, সেম সিকোয়েন্সের মানে যদি সেম সিকোয়েন্সের ইয়েটা আবার করতে পারি, আবার ক্রোমোজোম দেই, আবার হচ্ছে স্পার্মের দেই, তাহলে তো ওভাবে যদি জেনারেট করতে দেই তাহলে তো ইজিলি হওয়ার কথা। বিকজ আমাদের বডির যত গ্রোথ হয়, মানে ধর পুরা স্ট্রাকচারটাতে যে দাঁড়ায়, এটার জন্য প্রোটিন গুলা যে তৈরি হয় এগুলা কিন্তু এই ডিএনএ সিকোয়েন্স করেই আসে। প্রোটিনের স্যাম্পল মানে প্রোটিনের যে তোর কি বলে রেসিপি, যেটা রাইবোজোম যে প্রোটিন বানায় ও তো ইয়া থেকেই করে, মানে ডিএনএ এর একটা কপি নিয়ে হচ্ছে কি ওইটাকে জাস্ট ম্যানিপুলেট করতে থাকে, মানে মাল্টিপ্লাই করতে থাকে। তো ইন থিওরি কি এটা হওয়া পসিবল না যে আমি যদি আমার ডিএনএ এর স্পেসিফিক মিউটেশন গুলা এক্স্যাক্টলি সামহাউ জানি প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচে, এটা তো অনেক কম্পিউটেশনালি হেভি হবে। সো আই ক্যান সিমুলেট মাই অফস্প্রিংস যে হাউ উড দে গিভেন আমার ওয়াইফ এরকম,
তুই কি তুই কি ওই পাশ থেকে একটা স্যাম্পল লাগবে। তুই কি ভ্যালোরেন্টের 5 স্টার খুঁজতেছিস এইভাবে? না আমি জাস্ট তো বলতেছি কারেন্ট র্যাঙ্কের তোর কারেন্ট র্যাঙ্কের আমি যে তো ও তো ইয়ে চাবে, রেডিয়েন্ট নাইট পোলাপাইন চাইবো, বাচ্চা তাইলে আমার ওর ডিএনএ সাথে কই খেলতে পারবে না, ও তো ওর তাইলে- সাথে খেলতে পারবে না, র্যাঙ্ক করতে পারবে না, ম্যাচ তাইলে করতে আমার পারবে না। ডিএনএ কই মিউটেট করতে হবে আমি জানবো। হ্যাঁ ওটা তো জানবি এক্স্যাক্টলি। ইয়া ওটা কিছু That's লাগবে না, dark তোর stuff. তোর পিসিটা খেলা আপডেট করা লাগবে, দ্যাটস অল ইউ Dark নিড। stuff. হ্যাঁ আমার একটা আচ্ছা কোয়ান্টাম আরেকটা জিনিস বলতে চাইছিলাম, মানে এটা মিস করে গেছি, যে ওই ইয়েতে বললাম ওই যে ট্রানজিস্টরের কথা বলতেছিলাম, যদি আমরা 2 বিটের কথা বলি, 2 বিটের 4টা ক্যালকুলেশন, এখন ওই 4টা ক্যালকুলেশন মানে চারটা আলাদা করে হিসাব রাখতে পারতেছে, মানে 4টা আলাদা আলাদা করে। কিন্তু এটা যদি আমি ইয়ের কথা চিন্তা করি, যে কোয়ান্টাম কম্পিউটার, তো 4টা পসিবলকে একবারে রাখতে পারতেছে, সাইমultaneously হিসাবটা রাখতে পারতেছে। তো এখানে একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে আমি যদি মানে আমার বিটটা যদি 300 বিট হয়, 300 মানে 2 টু দি পাওয়ার 30, এটা অলরেডি ধরা হয় যে পৃথিবী মানে পুরো হোল মানে আমাদের নোন ইউনিভার্সে যতগুলা প্ল্যানেট স্টার যা আছে সবকিছু আছে তার চেয়ে বেশি, মানে নাম্বারটা হ্যাঁ ওই নাম্বার চেয়ে বেশি, ইজিলি তার চেয়ে বেশি। জাস্ট কারণ একটা জাস্ট ওটা 30 এটা- বিটে, জাস্ট একটা 30 বিটের কারণে ওই নাম্বারটার চেয়ে বড় একটা হিসাব করতে পারতেছে, আর যেটা মানে হিউম্যানলি পসিবল, মানে থিঙ্ক করা পসিবল না। এই অবজারভেবল ইউনিভার্সে যতগুলা অ্যাটম আছে, যতগুলা অ্যাটম পুরো অবজারভেবল ইউনিভার্সে, ওই পুরো কাউন্টই হচ্ছে মানে একটা থিওরিটিক্যাল এস্টিমেশন হচ্ছে 10 টু দি 60 বা 10 টু দি 80, আমার ঠিক খেয়াল নাই, 60 বা 80। সো লগ স্কেলে চিন্তা করলে ইটস ভেরি স্মল, মানে কিন্তু সেখানে কিন্তু বলা কম্পেয়ার টু হয় 2 টু দি যদি 300 যদি ওই কি বলে কোয়ান্টাম কম্পিউটার বানানো পসিবলও হয়, তাহলে ওইরকম 300 বিটে মানে হিসাব করা, ক্যালকুলেট করা খুব ইজি একটা বিষয়। কারণ বিট বানানো সমস্যা না, ওই বিটটা বানানো সমস্যা। রাইট। সো ইয়া এন্ডলেস অপরচুনিটিস, মানে তুই আর যখন universe- কম্পিটিশনাল universe- পাওয়ার বেড়ে যাবে। আর এই ইউনিভার্স কত বড় এটা নিয়ে ফুল একটা ডেপথ জানতে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, তো আমাদের মোস্ট অলসো তুই অনেক বড় বড় সিমুলেশন প্রচুর অ্যাকুরেটলি করতে পারবি হ্যাঁ ওইটাই তো যদি বললাম, যে কম্পিউটেশনাল স্পিড ওইরকম ইয়া থাকে, তুই একদম রিয়েল টাইম তুই হচ্ছে গিয়া ইয়া করতে একটা- পারবি, যে একটা ইউনিভার্সের একটা বড় অংশ তুই একটা- সিমুলেট করতে পারবি। এই ইয়া খুঁজতে কি বলে এই এপিসোডটার জন্য, মানে কালকে রাতে এপিসোডটা করলাম এই কথাটা বলতাম না, বাট আজকে আমি ভার্সিটিতে বসেছিলাম, মানে ক্লাসের মাঝখানে স্ক্রল করতেছিলাম, তখন রেডিটে একটা ইয়ে পাইছি, যে ওই কি বলে রেডিটে কি বলে জানি ওদের কমিউনিটি পাইছি। তো কমিউনিটিতে কিছু মানুষ আছে, এখন ওরা কোয়ান্টাম কম্পিউটার্স নিয়ে কথা বলে, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তো কিছু মানুষ বিলিভ করে যে ওই চ্যাপ্টারের মধ্যে একটা হিডেন চ্যাপ্টার আছে, ওখানে দেখলাম এলিয়েন নিয়ে কথাবার্তা, এলিয়েন নিয়ে কথাবার্তা। এখন বলা হয় যে আমরা কেন এলিয়েন পাই না, ওরা বিশ্বাস করে যে মানে ইয়েটা এলিয়েন আছে, যে ইউনিভার্সে এলিয়েন আছে, এখন আমরা কেন পাই না। এখন ধরা হয় এলিয়েন্সদের মানে এজ, মানে আমরা যদি আর্থের এজ ধরি, আর্থ কিন্তু ব্র্যান্ড নিউ, মানে কম্পেয়ার টু আদার পার্টস অফ দ্য ইউনিভার্স, আর্থ হচ্ছে মানে আর্থ না, মিল্কি ওয়ে গায়ে হচ্ছে অনেক নিউ, জাস্ট কয়েকশো বিলিয়ন বছর হয়েছে আর কি। আর ওর চেয়েও বলো ট্রিলিয়নস অফ বছর ধরেও বেঁচে আছে এরকমও কিছু গ্যালাক্সি আছে ধরা হয়, মানে অবজারভেবল ইউনিভার্সেরও বাইরে বিলিয়ন বছর তো যায় নাই এখন, এক্স্যাক্টলি। 14 বিলিয়ন তো হচ্ছে গিয়া আচ্ছা, big পৃথিবীর deal। বয়স কত? আমাদের মানে মিল্কি ওয়ে হচ্ছে মিলিয়নস অফ ইয়ার্স হইতে পারে। আচ্ছা Millions মিলিয়নস of- আর বিলিয়নস ধরলাম, মিল্কি ওয়ে গ্যালাক্সি পৃথিবীর বয়স হচ্ছে 5 বিলিয়ন বছর। 5 বিলিয়ন তো তাহলে ওই যে আর্থের মানে যদি আমরা ইউনিভার্সের কথা আমাদের চিন্তা করি তাহলে তো অ্যাকচুয়ালি তাহলে তো অনেক কম, পৃথিবীর বয়সটা অনেক কম, ইয়াং ধরতে গেলে। তো ধরা হয় যে এই যাদের ধরলাম বিলিয়ন স্কেলে যাদের ইয়ার মানে যেসব প্ল্যানেটের, তো ওইসব প্ল্যানেটের এইরকম ওদেরও ধরা হয় এরকম মানে ফিজিক্স প্রপার্টিস বা কোয়ান্টাম মেকানিক্স প্রপার্টিস সব কিছু মানে সেম। তো ওরা ওইটার উপরে মানে টেস্ট করে, আমরা যে এখন ট্রায়াল এন্ড এরর ফেজটা যাইতেছি, ওরা এটা পার করে ফেলছে, এন্ড ওরা আমাদেরকে অ্যাবজার্ভ করতেছে, বাট আমরা ওদের দেখতে পারতেছি না। ওদের কাছে ওই কোয়ান্টাম কম্পিউটিং পাওয়ারটা খুব ইনহ্যান্সলি আছে, কিন্তু আমাদের কাছে নাই। ওরা আমাদের সবকিছু দেখতে পারতেছে, আমরা দেখতে পারতেছি না। তো এইটা নিয়ে ওই কমিউনিটিতে খুব মানে এত সুন্দর ডিবেট হয়, এত ডিটেল মানে এক একটা যদি কমেন্ট পড়ি পাগল হয়ে যাবি, যে এরা এত মানে প্যাশনেটলি এটা নিয়ে ডিবেট করে। ওরা এলিয়েনরা দেখতেছে আমরা মুম্বাই সার্ভারে ইয়া খেলতেছি, খেলতেছি। গালাগালি করতেছে।
বলতেছি and they realize why they shouldn't come They here. shouldn't come here. এখন এখন নাকি ওই কমিউনিটিতে মানে কিছু ওই যে ইউএফও সাইটিং আছে না, ইউএফও সাইটিং হওয়ার ওখানে বলে মানে ওইখানে আমি এরকম 2-3টে কমিউনিটি ইউএফও ওরা আসে মাঝে মাঝে আসে দেখে চলে যায় যে মানুষ এখনো মানে অ্যাডভান্স হয় না, যখন অ্যাডভান্স হবে তখন ওরা রিভিল করবে হ্যান ত্যান এরকম উল্টাপাল্টা কথা লেখা আছে। তো ওর মধ্যে এরকম একটা কথা লেখা আছে যে আমরা যেদিন এই কোয়ান্টাম কম্পিউটারের ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে পারবো তখন তো আমরা মোটামুটি ধরতে গেলে ওই অবজারভার ইউনিভার্সের বাইরে অনেক কিছু জানতে পারবো। মেন কথা বাইরে যখন জানতে পারবো তখন ওদের কথাকে জানতে পারবো। Right. এটা নিয়ে একটা মানে খুব বিশাল ডিবেট, 2-3টে পোস্ট পড়ছিলাম, আমার পুরো মাইন্ড ব্লোন হয়ে গেছে যে মানুষ এগুলো নিয়ে এত প্যাশনেট। Right. ভালো। এটা হচ্ছে গিয়ে অনেকটা ওই যে একটা র্যাবিট হোল, Quantum- এটা সোজা কথা একটা র্যাবিট হোল। আচ্ছা এই ডিবেট গুলা বা কনস্পিরেসি থিওরি গুলা এগুলাও কিন্তু এক একটা কোয়ান্টাম পজিশনের মতোই বলা যায়, যতক্ষণ না রিয়েলিটি অবজার্ভ করা হইতেছে ততক্ষণ ইট ক্যান Right. এক্সিস্ট অল মানে কোএক্সিস্ট টুগেদার, শোরেঞ্জাস ক্যাট বাট যখনই অবজার্ভ করে ফেলা হয় ইউ নো দ্য রিয়েলিটি এন্ড ইট অল এন্ডস। So earth is flat until you এই কথাই see it বলতাম। from above. এই কথাই বলতাম যে আর্টিস্ট প্ল্যাটফর্ম মানে কমিউনিটি কিন্তু ইয়েতে আছে, যদি রেডিটে সার্চ করিস আছে, ওখানে তুই ঢুকতে পারবি না, ওখানে তো লেজিট মানে ভেরিফাই করে ঢুকতে হবে যে তুই এটা মনে প্রাণে বিশ্বাস করিস, এটার জন্য কিছু এটার জন্য religiously believer আছে যারা এটার জন্য তোর মানে তুই প্রাণ দিতে রাজি আছিস এরকম। মাইক করতেছে এটা 91 member flat earth is real. Okay, wait. এই 91 member. যাই হোক এরকম মানে মানুষ আছে। আর অনেকে তো মানে আমি এখন বলবো মানে এখনকার পার্সপেক্টিভ এরা স্টুপিড পিপল যারা ফ্ল্যাট আর্থ বিলিভার্স আছে, যে মনে করে গভর্নমেন্ট হ্যাড করতেছে ব্লা ব্লা প্ল্যান স্টুপিড এগুলা। যাই হোক Right. আরে কনস্পিরেসি থিওরি ছড়ানো অনেক ইজি। এই যে অনেক ইজি বলতে কি, তুই যদি ইফ ইউ নো দ্য রাইট টুলস ইউ ক্যান ডু ইট। এই যে ইউএসএ তে বার্ডস আরন্ট রিয়েল একটা জিনিস চলে না, যে বার্ডরা হচ্ছে কি গভর্নমেন্টদের আসলে স্পাই, ওগুলো Spy. গভর্নমেন্ট ডিভাইস। এটা কিন্তু অনেক মানুষ বিলিভ করে এবং এটা নিয়ে একটা টেড টকও আছে যে কিভাবে এটা না ওই যে এটা না কিভাবে মানুষকে ওরা কিভাবে করছে এই জিনিসটা না না যারা শুরু এটা করছে না ওরা এটা না কিভাবে ওই যে ওইটার উপর হয় ওই যে কি বলে ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা কবুতর ইউজ করতাম মানে যেটা ট্রান্সফারের জন্য, তো ওই সময় থেকেই নাকি গভর্নমেন্ট ট্রেন করতেছে এই বার্ডগুলোকে যে এরকম স্পাই করবে, আমাকে ও আয়সা দেখা ও কি করছে বাথরুমে কি করছে দেখা এসে আমাকে বলে দিবে। আরে এটা তো যে এটা নিয়ে ভিডিও আছে, এটা একটা টেড টকের একটা এপিসোডও আছে এটা নিয়ে। যে শুরু করছে ইয়াটা গুজবটা ওই এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হিসেবে শুরু করছিল, এন্ড ও কিভাবে সাকসেসফুলি করছে এটাও এক্সপ্লেইন করে। যে আমার খেয়াল নেই, ওটা দেখিস মজা আছে। সো এই আর কি যে হিউম্যান আর স্টুপিড, যতদিন ধরে হিউম্যান স্টুপিড থাকবে ততদিন ধরে এলিয়েনের পৃথিবীতে আসবে না। কনস্পিরেসি থিওরিজ অ্যাসাইড, কোয়ান্টাম কম্পিউটিং ইজ রিয়েলি পাওয়ারফুল, এন্ড যদি এটা কেউ ক্র্যাক করতে পারে ওয়ান ডে it's আমাদের পডকাস্টে ইনভিটেশন রইলো, gonna make a lot of people a lot of money, and it's gonna make a lot of people lose a lot of money, which is Right. usually what happens when you invent something new. আরে এইটারও একটা কাহিনী আছে, এই যে চ্যাট জিপিটি যে বলতেছে অনেকের জব রিপ্লেস করবে, এখন যখন ক্যালকুলেটর আসে তখন তো মানুষ বলছে যে এটা ম্যাথমেটিশিয়ানকে রিপ্লেস Mathematicianদের জব করবে, খেয়ে দিবে। জব করবে এই করবে, কিন্তু করে না। চ্যাট জিপিটিও আমি বিলিভ করি মানে এট এ পয়েন্ট রিপ্লেস করবে, কিন্তু হিউম্যান ততদিনে হিউম্যান স্কিলস মানে ওভাবে ডেভেলপ ওইভাবে ডেভেলপ করবে যে ওইভাবে ইভলভ হবে যে আচ্ছা ঠিক আছে এই টুলগুলো টেকেন ফর গ্রান্টেড নাও, দেন দেখো কি করে। এন্ড হোপফুলি ততদিনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কারিকুলাম চেঞ্জ হবে, আই হোপ। সো একটা খুবই ইজি এক্সাম্পল দেই যে আমাদের এরিয়ায় মানে আমাদের বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, আমাদের যে ভারতবর্ষ এরিয়াটাতে হচ্ছে আগে ব্রিটিশরা যখন ছিল তখন ওদের ফ্যান তো ছিল না, গরিব ছিলাম আমরা, তো মানুষ থাকতো, পার্টিকুলার মানুষ থাকতো যারা জব করতো, ওরা করতো কি পাখা ঘুরাইতো, রাইট, বড় বড় পাখা ছিল, ওরা বাসার বাইরে থাকতো, রশি লাগানো থাকতো এন্ড ওরা হাত দিয়ে হচ্ছে রশি ইয়ে টানাটানি করতো বিভিন্ন দরবারে আর কি, যে তোর রাজাদের এরকম। ওটা না একটা রশি আছে, রশিটা টান, একটা রশি থাকতো, ও বাসায় থাকতো না, ও কিন্তু রুমে থাকতো না, ও রুমের বাইরে থাকতো, এন্ড ও হচ্ছে জাস্ট ওই রশিটাকে এভাবে করতো। ঋতিক রোশনের একটা মুভি আছে না কি জানি
যোধা আকবর একটা মুভি আছে না, হ্যাঁ, ওইটাতে আমি এই ফ্যানটা ফার্স্ট টাইম দেখছিলাম। আব্বু আমারে দেখাইছিল, তো- বলছে দেখ এই সময় এমনি ফ্যান দিত। রাইট। সো এই জিনিস তোর ধর এখন যখন ফ্যান আবিষ্কার হইলো, তো ওদের জব মাইরা দিছে, অবভিয়াসলি ফ্যান ওদের জব মাইরা দিছে, বাট বাট How এখন stupid it sounds, do you realize? এটাই তো বললাম। এখন চিন্তা কর, ওরা কি এখন ওরা, তুই চিন্তা কর ওদের জব মাইরা দিল, তো এখন মানুষ তাইলে ওদের মানে এইটার এই যে ফ্যান বিজনেসটা যে আসলো, এদের কারণে অন্য মানুষও তো জব পাইছে। এখন ওরা স্টিলের পাংখা বানায়, মোটর বানায়, স্ক্রু ড্রাইভার বানায়, এই যে ট্রিপলি, হ্যাঁ ওরা হচ্ছে গিয়ে সো এইটাই তো, যে একটা জব যাইলে আরেকটা জব আইসা পড়বে, সমস্যা নেই। মাহির কেন জানি ফ্যান নিয়ে খুবই ফেটিস। কেন ফ্যান নিয়ে আমি কি করছি? ও কমালের সাথে কি জানি পাকিস্তানি ফ্যান না কি জানি, এটা নিয়ে ভাই, এটা নিয়ে কি কথা ভাই। না, পাকিস্তানি পাংখাগুলো তো অনেক বাতাস হয়, দ্যাটস ওয়াই আমি মানে আমার সাথে একমাত্র ফ্যান নিয়ে কথা কই মাহি পুরো আমার লাইফে, আর কেউ কথা পাকিস্তানি ওই যে স্ট্যান্ড ফ্যান গুলা, পাক ফ্যান, এই মাহি তো ব্র্যাকে 14 লাখ টাকা ফ্যানের বাতাস খায়। ওই ফ্যান আমি খালি দূরের থেকেই দেখছি, বাতাস হাতও খাই নাই কখন। এনিওয়ে, গুড এপিসোড। হ্যাঁ, ইট ওয়াজ আ ইন্টারেস্টিং এপিসোড। এটা নিয়ে আরেকটু আসলে দেখা উচিত, স্পেশালি ক্রিপ্টোগ্রাফি নিয়েও আসলে অনেক বলার জিনিস আছে। মানে এই জিনিসটা নিয়ে হচ্ছে আমার আমাদের এই ইসের ইউটিউব আমার একটা পার্টিকুলার লেকচার টাইপের কিছু বানানো। সো আমি লাইক গ্রাজুয়েশনের বেশি দিন নাই, হ্যাঁ, এই মানে এই টাইমটুকুতে আমিও চাইতেছিলাম যে ভাই যতটুক পড়ছি আমি ততটুক বুইলা যাইতেছি, রাইট, যাই পড়ছি বুইলা যাইতেছি, আই ডোন্ট ওয়ান্ট টু রেকর্ডিং রাখতে, ডকুমেন্ট রাখতে। তো আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা আমি আমার জন্যও করি, এক যে আমি জিনিসগুলো হচ্ছে আমি আবার যেন রিভিউ দিতে পারি। সো এই সেন্সে আমি চিন্তা করছি যে আমি এই কয়েকদিন পর থেকে হচ্ছে আমি ধর কোয়ান্টাম মেকানিক্স এর একটা পার্টিকুলার বানাবো, একটা প্লেলিস্ট টাইপের বানাবো। অল দ্য ভিডিও গুলো হচ্ছে লাইক মোস্টলি লেকচার নোট টাইপের থাকবে, আমি জাস্ট লিখে বোঝানোর ওইরকম করে একটা করব, কোনো মেবি গ্রাফিক্যাল কিছু থাকবে না। বাট আমি চাইতেছিলাম যে হচ্ছে যেন এই জিনিসগুলো আমি অ্যাটলিস্ট একটা থাকুক, রেকর্ড থাকুক, যে ওকে যে আমি দেখাই দিলাম, মানুষ যারা ইন্টারেস্টেড তারাও ইজিলি লাইক আমিও শিখলাম, ওরাও শিখলো, এরকম টাইপের আর কি। ইন ফিউচার যেন কেউ যদি দেখতে চায় দেখতে পারে। অলসো আমি কোয়ান্টাম ইনফরমেশন রিলেটেড আমার অনেক রিসেন্টলি হচ্ছে আমার থিসিস ডিসাইড করা দরকার, আর সো ওই জন্য হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে আমি কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে কাজ করব। তোর কি এই সেমিস্টার থেকে থিসিস? না, এই আমার Next থিসিস semester? হচ্ছে না, থিসিস হচ্ছে যখন থেকে নিব তখন থেকে। ও তোদের আচ্ছা, তোদের তো আবার তোরা তো আবার স্বাধীনতা আছে তোদের, আছে। হ্যাঁ, সো এখন বাট সো ফার আমি চাইছিলাম যে একাডেমিক ফিল্ডটা হচ্ছে একাডেমিকটা স্ট্রং করতে, এই জায়গাটায়। এই কথাটা কি সাবিক মানে বুকে পাথর রেখে বললি নাকি জাস্ট বলা লাগলো তাই? না আমি আই ডোন্ট থিংক অ্যাবাউট ফিউচার, জন যেটা আসবে করতে বলবে করব। এক্স্যাক্টলি। সো ইয়া, এন্ড আমি এই জন্যই আমি বলতেছিলাম যে এই ভিডিওটা করব। আমার মাথায় একটা ছিল আর কি, যে এই ভিডিওটা কি করব, এখানে তাহলে কি বলবো বা কিছু। আজকে যেগুলো বলছি এটা নিয়ে তুই ক্রিঞ্জ আউট করবি এরকম কিছু বলা হয় না। এক্স্যাক্টলি, আমি তো ওই জন্যই মানে যতটা মানে শুরুতেই বললাম যে কোয়ান্টাম কম্পিউটিং ফর ডামিস এরকম একটা টপিক। সো ইয়া, আমি তো এটা আরেকটু রিগোরাস যদি আমি চাচ্ছিলাম যে আরেকটু রিগোরাস ভাবে যে জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারি। এনিওয়ে, ওটা একদিন করব, ওটা একদিন সমস্যা নেই। ইয়া, ইন ফিউচার ডেফিনেটলি। ঠিক আছে, চলো শেষ করি। ওকে, থাকো তাইলে, টাটা, বাই বাই, সায়োনারা।